যেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা তো ধরো মে মাসে কথা বলা হয়েছে যে মে মাসে পরীক্ষাটা হবে। তো 44তম বিসিএস এর কথা বলছি। এখন এই মে মাসে যদি পরীক্ষা হয় তোমাদের হাতে সময় আছে মাত্র 6 মাসের মতো। 6 মাসের মতো ধরো প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে, যেটাই হোক। তো এই 6 মাস সময়ের মধ্যে থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর এইটুকু সময়ের মধ্যে থেকে তুমি কিভাবে প্রস্তুতি নিবে, সেখানে আমাদের ধরো 120টা ক্লাস হবে। 120টা রেকর্ডেড ক্লাসই খালি হবে। এর মধ্যে এই 120টার পাশাপাশি যেটা হচ্ছে লাইভ কিছু ক্লাস হবে, আর অ্যাসাইনমেন্ট হবে, সবকিছু মিলে তোমাদের সাথে কথা হবে। এই ক্লাসগুলো তোমাদের কিভাবে কমপ্লিট করে দেওয়া হবে, তোমরা বাসায় কিভাবে পড়বে না পড়বে সেগুলো নিয়ে কথা বলা হবে। কিন্তু আমি চেষ্টা করবো যে একটু সংক্ষিপ্ত করে কথা বলার জন্য, বিকজ এখানে যতগুলো স্লাইড করা হয়েছে এই স্লাইডগুলো সবগুলো শেষ করতে গেলে তাহলে আমার মনে হয় অনেক সময় লেগে যাবে। আমি একটু ফাস্ট যাব, তোমরা একটু কষ্ট করে একটু এটা দেখে নিও। আর শেষেতে তোমাদের সাথে কথা হবেই। আমি আমি স্লাইডগুলো চেঞ্জ করে যাচ্ছি। এটা তোমাদের ব্যাচের নাম হচ্ছে এনপি ব্যাচ। এনপি ব্যাচ, NP1। তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে থাকবে, এটা মনে রাখবে, NP1 ব্যাচ তোমাদের। আর এটা যে আজকের তারিখে যেটা হচ্ছে আর কি, সেই তারিখের কথা বলা আছে এই ব্যাচের কথা। আর আমি যেটা আসতেছি সেটা হচ্ছে এরকম, এই জিনিসটা একটু খেয়াল করো যে তোমাদের যেটা সার্কুলার হয়ে গেছে, 44তম বিশেষ সার্কুলার হয়ে গেছে, আবেদন শুরু হয়ে গেছে। তোমার শুরু হবে 30 ডিসেম্বর থেকে। 30 ডিসেম্বর থেকে শুরু হবে। আজকে তোমার হচ্ছে যে 6 তারিখ, 5 তারিখ, 6 তারিখ হবে হয়তো আজকে। তো তোমাদের 30 ডিসেম্বর সময় আছে, আবেদন করার শুরুর সময় আছে। আর 31 জানুয়ারি এটা হচ্ছে আবেদনের শেষ। এখন এই আচ্ছা দেখো, এই আবেদনের 30 ডিসেম্বর তুমি এখন ফর্মে কি লিখবা, ফর্মে কোন ক্যাডারটা ফার্স্ট চয়েস দিবা, কোনটা সেকেন্ড চয়েস দিবা, এগুলো নিয়ে বহুবার লাইভ প্রোগ্রাম নিয়েছি। তারপরে তোমাদের জন্য যেটা হচ্ছে যে একেবারে নতুন এইবারে যে সার্কুলার হলো, সেখানে মোট পদ আছে তোমাদের 1710টি পদ আছে। এর সাথে সাধারণ ক্যাডারে হচ্ছে 449টি পদ। আর অন্য অন্য যে ক্যাডারগুলো আছে বাকিগুলো সবগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্ট বা এডুকেশনাল পোস্ট বা সাবজেক্ট ভিত্তিক পোস্ট, সেগুলো আর কি বাকিগুলো। তো এই যে দেখো, সাধারণ ক্যাডারের যে 449টি পদ, এখানেই তোমার আবেদনটা বেশিরভাগই কম্পিটিশনটা এখানে হবে। বাকিগুলো তোমার টেকনিক্যাল পোস্ট বা সাবজেক্ট ওয়াইজ পোস্ট। এই 449টি পদের মধ্যে থেকে তোমার লড়াইটা হবে। দেখো যে প্রশাসন 250টি পদ তোমরা জানো, এগুলো সবই। পুলিশ 50টা আছে, পররাষ্ট্র 10টা আছে, এরকম করে অনেকগুলো পোস্ট আছে। তো সেইগুলো তোমাদের লড়াই হবে না। এই ক্যাডারগুলোর ক্ষেত্রে তোমরা কে কোনটা হতে চাও, ফার্স্ট চয়েস কোনটা দিলে ভালো হবে, কোন ক্যাডারের কাজ কি, কোন ক্যাডারের সুবিধা কি, কোন ক্যাডারের অসুবিধা কি, বা মানে এক কথা বলতে গেলে যে কোনটায় কি ধরনের ফ্যাসিলিটিস আছে। ধরো তুমি ফ্যাসিলিটিস বলতে আমি যা বোঝাচ্ছি, এখানে টাকা পয়সার ফ্যাসিলিটিস কিছু নাই, সবার স্যালারি একই, কিন্তু প্রমোশন ডিফারেন্স আছে। অর্থাৎ প্রমোশন কারো বেশি প্রমোশন হয়, কারো কম প্রমোশন হয়, এটা একটা ব্যাপার আছে। আবার কোন কোন ক্যাডার আছে যে প্রমোশন খুবই স্লো, আবার কোন কোন ক্যাডার আছে খুব দ্রুত প্রমোশন হয়। কিছু ক্যাডার আছে যেগুলোতে পোস্টিং সবসময় যেদিকে তোমার বাড়ি তার উল্টা দিকে হয়, একদম উল্টা দিকে। আবার কিছু কিছু ক্যাডার আছে যেগুলোতে তোমার একদম বাড়িতেই পোস্টিং হবে। কিছু কিছু ক্যাডার আছে যেগুলো তোমার ঢাকায় পোস্টিং হবে। এই বিষয়গুলো তোমার জানা দরকার আছে। এগুলো নিয়ে আমি ধরো আজকে যে সময়টা আছে, এই মাসের শেষের দিকে তোমাদের ফর্ম পূরণের আগ দিয়ে আপাতত থাকো। 30 তারিখ তো তোমাদের শুরু, ফর্ম পূরণের আবেদন করা শুরু। তোমরা 30 তারিখে আবেদনটা করবে না, তোমরা আবেদন করবে আর একটু পরে। সেটা হচ্ছে মাথা রাখবে যে জানুয়ারি মাসে ধরো 7 তারিখ 10 তারিখের পর থেকে আবেদনটা শুরু করবে। যেহেতু 31 জানুয়ারি লাস্ট ডেট, মাঝামাঝি সময় যে আবেদনটা করবে, শুরুতেও না শেষেও না, তার আগ দিয়েই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই একদম শুরুর দিকেই আমি একটা তোমাদের লাইভ একটা সেমিনার নিব, যে ক্যাডার চয়েস এবং ফর্ম পূরণ এগুলোর উপরে। কিভাবে ফর্ম পূরণ করবে, কোন কোন জায়গায় তোমাদের ভুল হয়, এগুলো খুবই খুবই ছোট ছোট ব্যাপার, এগুলো সবাই পারা উচিত, সবাই জানো তোমরা। তারপরে কিছু কিছু টিপস আছে, যেহেতু মানে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি, সেখান থেকে তোমাদেরকে আমি এখান থেকে বলার চেষ্টা করব, এতে করে তোমাদের কিছুটা হয়তো বেশি উপকৃত হবা। তো এই হচ্ছে বিষয়টা। আমি পরের স্লাইডে যাই, দেখি। ও আচ্ছা, 44তম বিসিএস এর ফর্ম পূরণ সেমিনার কবে হবে, এটা একটা সুন্দর একটা স্লাইড বানিয়ে দিয়েছে। তাহলে এটা একটু আগে বললাম তোমাদেরকে যে এইটা নিয়ে সেমিনার আমি ইনশাআল্লাহ জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যে কোনো সময় তোমাদের একটা ফ্রি সময়ের মধ্যে আগেই বলে দিব। একটা ম্যারাথন, একটা
সেমিনারের মতো হবে, যেটা আমাদের তোমরা সুন্দর করে আর কি যে ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোন ঘরে কি হবে না হবে, তারপরে ক্যাডার চয়েস যে কোনটা আগে কোনটা পরে বা কিভাবে কি করবে সেগুলো নিয়ে তোমাদের আমি একটা এরকম জুম লাইভ আড্ডা হবে, কথা হবে। আমরা অ্যাপস এই স্লাইড গুলো দেখে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে, খোলামেলা কথা হবে। একটু দেখো যে অনলাইনের মাধ্যমে বিদ্যাবাড়ির যে NP1 ব্যাচ, তোমাদের যে ব্যাচটা, এই ব্যাচে ভর্তি হতে পেরে কেন তোমরা সৌভাগ্যবান। তো এইটার ক্ষেত্রে আমি এটার এই যে সৌভাগ্যবান শব্দটা যেখানে ইউজ করা হয়েছে, তা আসলে সৌভাগ্যবান ব্যাপারটা একটু ভিন্ন রকম একটা শোনাচ্ছে এই ব্যাপারটা। সৌভাগ্যবান বলতে তখনই যেটা হচ্ছে তোমাকে কেউ একটা কিছু কি বলে যে এটা তোমার হাতে ছিল না, তুমি এটা পেয়ে গেছো, এটা সৌভাগ্যবান বলা চলে। বাট যেটা হয় যে এইখানে এই ব্যাচটার ক্ষেত্রে সৌভাগ্যবান শব্দটা এই জন্যই আমরা এটা বলতে পারি এইভাবে যে একেবারে বাড়িতে থেকে এই যে তোমরা যখন পরিচিত হচ্ছিলে, তোমাদের কেউ কেউ ছিলে তোমরা বা বগুড়ার, কেউ পটুয়াখালীর, এরকম ব্যাপারটা অনেকেই থাকে। এই যে দূর থেকে তোমরা একেবারে বাড়িতে বসে থেকেই যে এই যে অনলাইন যে ব্যাপারটা পাচ্ছ, এটা একটা সৌভাগ্যই বলা চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা আমাদের যে বিদ্যাবাড়ির যে ব্যাপারটি, বিদ্যাবাড়ির থেকে যেটি এই যে প্রিলি লিখিত প্রাইমারি কোর্স যেগুলো করা হয়, এগুলো নিঃসন্দেহে অন্য যে কোনো জায়গাতে তুমি একটু ভিন্নতা পাবে। এটার ব্যাপারটা আরো ভিন্ন এই জন্যই যে আমরা আগের প্রায় আমাদের এখানে বলা চলে প্রায় 15-16টা ব্যাচ হয়ে গেছে যারা এটা গত বিশেষ গুলোতে হয়ে করে ফেলছে। এগুলো চলতে গিয়ে আমার কিছুটা অভিজ্ঞতাটা চেঞ্জ হয়ে গেছে, যে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো থেকে আরেকটু কাজ করা যায় বা আরেকটু ডেভেলপ করা যায়, একটু চেঞ্জ করা যায়। তো তার মধ্যে থেকে যেটা 1 নাম্বার বড় ধরনের চেঞ্জ তোমাদের জন্য করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের যে বাড়িতে যে হোম অ্যাসাইনমেন্ট, বাড়ির পড়া যেটা দেওয়া হবে, এইটা একটা ডিফারেন্ট একটা বই, এক্সক্লুসিভ একটা বই, কাজ একদম শেষ পর্যায়ে এসে গেছে, আর অল্প কিছুদিন লাগবে কাজ শেষ হতে। এই একটা বাড়িতে কি পড়বে, প্রতি সপ্তাহে কি পড়বে, সেটার একদম নোট বই, সেই নোট বই তোমাদের হাতে চলে যাবে, বাসায় চলে যাবে, যেটা বাজারে কোথাও বিক্রি হবে না। এটা আমাদের কোনো লেকচার শিট, পুরো ওই যে 1500 পৃষ্ঠা 1600 পৃষ্ঠা লেকচার শিট কোথাও বিক্রি হয় না আমাদের এটা। এবং এক্সক্লুসিভ যে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা আমরা তৈরি করছি, এর আগে একটা আলাদা বই ছিল আমাদের, ওইটার মধ্যে শুধু টপিকের নাম ছিল। তো এইবার যেটা হচ্ছে যে এইবার টপিকের নাম না, এর সাথে কি পড়বে সেই বিষয়গুলো দেওয়া আছে এবং সুন্দর গোছালো করে দেওয়া আছে। আমার মনে হচ্ছে এটা তোমাদের বেশি কাজে লাগবে। এবার আরো কিছু যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে যে লাইভ ক্লাস, লাইভ সলভ ক্লাস। ওই যে বললাম 120টি ক্লাস, এর সাথে লাইভ সলভ ক্লাস, এক্সামের নতুন নতুন আসছেই। তো সব মিলে তোমাদের এটা নিয়ে এক কথাই বলবো যে তোমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমরা অনেকেই বলছিলা, তোমাদের কয়েকজনের কথা শুনছিলাম যে এখন চাকরি করি না, জবলেস। তো এই জবলেস বিষয়টা থেকে কি করে জবলেস যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, সেটা কি করে ছাড়িয়ে দেওয়া যায়, জব হোল্ডার কি করে করা যায়, সেই বিষয়টা নিয়েই আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে অলসতা করা যাবে না, আর একটা হচ্ছে পরিশ্রম করা মানসিকতা থাকতে হবে। আর বাকিটা যখন যেটা টিপস থাকবে সেটা তো থাকবেই। আর আমার ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসে শুধু পড়ানোই হবে না, সেই ক্লাসগুলোতে তোমাদের সাথে প্রতিটা ক্লাসে এই ক্যাডার হওয়া না হয় এগুলো নিয়ে কথা হবে। সো সেগুলো এনজয় করতে পারবে। আমি তোমাদের এক কথায় বলে দিচ্ছি যে এই কোর্সটা তোমরা যদি করতে পারো, এখানে পুরোপুরি কোর্সটা করে, আমার মনে হয় যে তোমরা এখান থেকে বঞ্চিত হবে না। যে সামান্য ফি দিয়ে তোমরা এখানে অ্যাডমিশন নিয়েছো, সেটা তোমাদের উসুল হবে ইনশাল্লাহ, সেই আশাটা আমি রাখছি। এবং যারা আমাদের এখানে কোর্স করেছে ওদের সাথে কথা বলে দেখবা, অবাক ব্যাপার হচ্ছে যে আমরা জোর করে এদেরকে বন্ধ করাই যে ভর্তি হয়ে না। কারণ একই মানুষ, সে আগেও করেছে, পরেও ভর্তি হয়, তারপরেও ভর্তি হয়, বারবার ভর্তি চায়। তো এইটা আমি চাই না যে একই মানুষে বারবার কোর্স করে সে তার টাকা, এই যে বেকার অবস্থায় টাকা, প্রত্যেকটা টাকা তার ইম্পর্টেন্ট। এখানে 1000 টাকা অনেক কিছু। তো আমি চাই না যে এটা বারবার একই কোর্সটা করে সেই টাকাটা নষ্ট করুক বা টাকাটা খরচ করুক। সো ওই জন্যই এমন ভাবে কোর্সটি প্রথমবারই করবে যে আর যেন কখনোই কোনো জায়গায় কোনো কোর্স করতে না হয়, কোথাও না, সে যেমন প্রতিষ্ঠানে হোক, এর থেকে ভালো কিছু হবে না, তোমাকে আমি বলে দিচ্ছি। সো এর থেকে ভালো কিছু না হয় তোমার অন্য কোথাও কোনো করার দরকারই নাই। এটা পুরোপুরি একটা এমন ভাবে ক্লাসগুলো করবে, আমি তোমাকে যেভাবে বলবো সেগুলো নোট করার কথা বলবো, সেগুলো করবে, তাহলে তোমার এটা থেকে তোমার কাজ হবে, তোমার বাড়িতে ছোট ভাই বোন থাকে তারও কাজ হবে। আর কখনোই ওরও কোচিং করতে হবে না, তোমারও করতে হবে না, এইভাবে পড়াশোনা করবে। এর সাথে বাড়তি লিখিত ব্যাপারটা থাকে, সেটা ব্যাপারে কথা আলাদা হবে, সেটা একটা চিন্তা করতে হবে। আমি বোধহয় একটু ফাস্ট বলতেছি বোধহয় শেষ করার জন্য।
না স্যার ঠিক আছে। আসলে ফার্স্ট না বলে উপায় নাই, এতগুলো স্লাইড, আমি স্লাইডগুলো সব দেখিও নাই, কোনটা পরে কোনটা স্লাইড আছে তাও দেখে নিই। আমি একটা করে দেখবো, এতে আমাদের চোখে যা পড়বে আমি পরে পরে তোমাদের কথা বলবো। আর এগুলো শেষ করতে আমাকে ফার্স্ট বলতে হচ্ছে। আর দেখি কি লেখা আছে। দেখো, সর্বশেষ বিশেষ গুলো সফলতা বিদ্যাবাড়ি, অর্থাৎ আমাদের বিদ্যাবাড়ি একটু বিজ্ঞাপনের মতো হয়ে যাচ্ছে তোমাদের কাছে বলতে গেলে, তোমরা এটাকে একটু হজম করে নাও কষ্ট করে। সফলতা বলতে এইখান থেকে যারা এই যে লাস্ট যে লিখিত বিশেষ যারা করলো আমাদের এখানে, তোমরা দেখবে যে এখান থেকে অনেকগুলো ক্যাডার হবে। এটা টিচাররা যারা ক্লাস নিচ্ছে তারাই বলছে। তোমরা দেখবা যে এখান থেকে শুধু অনলাইনে বাড়িতে পড়ছেই প্রিলিও ওরা এখান থেকে করছে, প্রিলি পাস করবে, লিখিত ওরা আবার ভর্তি হয়েছে এখানে। সো একেবারে প্রিলি লিখিত সবগুলো এবং ভাইবাও আমরা ওদেরকে টিপস দিব। এইখান থেকে ক্যাডার হয়ে বেরিয়ে যাবে। এরকম যখন তোমরা দেখবা যে অনেকেই হয়ে যাচ্ছে, তখন এটা দেখবা যে এটাই হচ্ছে শান্তি বা এটাই সফলতা। তো এখানে অনেকগুলো ব্যাচ করেছে এবং একেবারেই বলা চলে যে তোমার 100তে 100 জন যে হ্যাপি হবে তা না, কেউ কেউ তো অসুখী থাকবে, তার মধ্যেও হ্যাপি যারা খুশি হয়েছে তারা, তাদের সংখ্যা 99% হবে, এটা আমার বিশ্বাস। এই যে এখান থেকে একটা কথা বলছে, বিগত ব্যাচগুলো থেকে তোমরা বেশি সুবিধা হবে, এটা অবশ্যই সত্যি কথা। যে আগের যে ব্যাচগুলো ছিল তারাও হ্যাপি ছিল, তোমরা তার থেকে বেশি সুবিধা হবে এই জন্যই যে ওই ব্যাচগুলো থেকে যেগুলো আমাদের ল্যাকিং ছিল সেগুলো আবার এই তোমাদের ক্ষেত্রে এসে সেটা আর সেটা থাকবে না, সেটা পূরণ করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের জন্য এটা এই জায়গাগুলো তোমরা বেশি পাবে। আর এই যে দেখো যে নতুন সমৃদ্ধ লেকচার শিট এবং অ্যাসাইনমেন্ট বই, একটু আগে যেটা বললাম, লেকচার শিট বইয়ের মধ্যে থেকে আমাদের বোঝই যেটা আছে 1600 পৃষ্ঠা লেকচার শিট করতে গেলে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবেই, কিছু ভুল ত্রুটি থাকবে, প্রিন্টিং মিস্টেক থাকবে। ইনশাল্লাহ এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একেবারেই এটা মানে ভালোভাবে প্রুভ করা হয়েছে। এইটার প্রেসের মধ্যে যাচ্ছে, প্রেসে যে আসতে একটু সময় লাগবে, লেকচার শিট এবং অ্যাসাইনমেন্ট আর কয়েকটা দিন পরে তোমাদের কাছে চলে যাবে। বাট যেটা আসবে সেটা হচ্ছে নির্ভুল, অলমোস্ট নির্ভুল। অ্যাসাইনমেন্ট বইটা তো বললাম যে একদম নতুন একটা অ্যাসাইনমেন্ট বই তোমরা পাবে, যেটা বাজারে কোথাও বিক্রি হবে না। এটা তোমাদের এই অ্যাসাইনমেন্ট বই এবং লেকচার শিট আর ক্লাস, এই তিনটা জিনিস পড়লে তোমার আর প্রিলি পাস করার জন্য আর কিছু লাগবে না, এনাফ, এগুলোই এনাফ। আর লাইভ সলভ ক্লাস একটু বেশি করে বাড়াই দেওয়া হবে। লাইভ সলভ ক্লাস তোমরা মনে রাখবে যে এতগুলো ক্লাস আর লাইভ সলভ ক্লাস এত বেশি হয়, কিন্তু তোমাদের যে ফিটা নেওয়া হয় সেই ফিটার যে অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে সবগুলো খরচ মিলে তোমাদের এই ফিটা এইখানেই প্রায় অলমোস্ট শেষ হয়ে যায়। তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে যে যা কিছু করা হবে সেখান থেকে তোমরা জানো যে এর থেকে কম কম সেবা দিয়ে যেটা করা হয়, যে বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি ফি নেয়, আমাদের এখান থেকে একদম মিনিমাম ফি দিয়ে এটা কাজটা করা হয়, চেষ্টা করা হয়। দেখা যাক আমরা পরের স্লাইডে কি আছে। দেখো কি কি তোমাদের এই কোর্সে কি কি থাকছে তোমরা একটু জানো, যে এই ব্যাচগুলোতে কি কি থাকছে। তোমাদের বিজ্ঞাপনে এটা উল্লেখ করা ছিল যে 120টা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের আগেই তোমাদের কিন্তু একটা পরীক্ষা আছে। দেখো আমি কি কি আছে একটু দেখিয়ে দিই, এখানে তোমরা জানো এই জিনিসগুলো কি আছে। আমি একটু দ্রুত যাবো এখান থেকে, শেষ করতে চাই দ্রুত। দেখো এই যে যা যা দেয়া আছে, অর্থাৎ তোমাদের বিজ্ঞাপনে যা যা উল্লেখ করা ছিল, মানে সেগুলো তো পাবেই, তার থেকে অনেক বেশি কিছু পাবে যেটা উল্লেখ করা হয়নি। তোমাদের কাছে আমার কথা, যদি যেগুলো বলা হয়েছে এর একটা যদি কম পাও কোথাও, যে না স্যার এইটা বলছিল এটা দেয় নাই, এরকম যদি কোনো একটা সার্ভিস যদি তোমাদের কম দেয়, আমাকে কমেন্ট করবা। যেহেতু অনলাইন, তোমরা কমেন্ট করলে আমাকে মেসেঞ্জারে তোমরা ইনবক্স করলে তোমরা আমার পাবা। কোনো কিছু যদি কম থাকে সেটা আমি সাথে সাথে এটা ধরিয়ে দেবো। আমার মনে হয় যে একটাও কম পাবে না, বরং তোমরা এর থেকে অনেক বেশি পাবে। যেমন তোমাদের এখানে 120টা বিষয়ভিত্তিক ক্লাসের কথা বলছে, এই ক্লাসগুলো তুমি পাবেই। এর সাথে তোমাদের যে প্রতি 3 ক্লাস 4 ক্লাস পর একটা লাইভ হবে, এটা তো তোমার লেখা হয়নি, সেটা তোমাদের এক্সট্রা যোগ হবে সেই ক্লাসগুলো। আর প্রতি ক্লাসে আগেই তোমাদের একটা করে পরীক্ষা আছে, 15 নম্বর একটা পরীক্ষা। এই পরীক্ষা অ্যাটেন্ড না করলে তুমি কিন্তু কোনোভাবে ক্লাস করতে পারবে না। অর্থাৎ সিস্টেমটা এমন করা আছে, তোমরা যে অ্যাপে ঢুকবে, আগে পরীক্ষা দিতে হবে আগের ক্লাসের উপরে, সেই পরীক্ষা দিয়ে তারপরে তোমাকে ক্লাসটা করতে হবে। এটা ভালো সিস্টেম। আর যে প্রতি 4টি ক্লাস পর পর একটা করে লাইভ সলভ ক্লাস, 4টা ক্লাস পর পর ওই 4টা ক্লাস তুমি কি পারলা না সেগুলো একটা লাইভ সলভ ক্লাস হবে। মনে রাখবা রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আসল, লাইভ ক্লাসটা তোমার হচ্ছে যে এগুলো মিলে সবগুলো মিলে তোমাকে সলভ করে দেওয়া হবে। তোমার যতগুলো ভুল ত্রুটি আছে বা বোঝো নাই এরকম কিছু থাকলে স্যারকে জিজ্ঞেস করবে, স্যার আমি বুঝি নাই। বাট খুব বিনয়ের সাথে, স্যারদের সাথে সবসময় খুব মার্জিত আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। স্যার সারি বা আমার পরে যে শিক্ষক তার অবস্থান তোমার যত বড়ই হও, তুমি হয়তো মানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হিসেবে আসো তুমি, বা হাই স্কুলের টিচার বা কলেজের টিচার, তাতে কি যায় আসে? শিক্ষক শিক্ষকই, সে যেমনই হোক। তো শিক্ষকের ব্যাপারটা থাকবে যে তাকে প্রশ্ন করার সময় সুন্দর করে করবে,
এটা একটা একটা ব্যাপার যে সেজন্য মানে মনে কষ্ট না নেয়, সেজন্য ভালোভাবে তোমার উত্তরটা দেয় বা তোমাকে যেন মন খুলে শিখায়, এই বিষয়টা মাথায় রাখবে। এই যে 120টি ক্লাস টেস্ট বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা ক্লাসে আগে পরীক্ষা যেটা কথা বললাম সেটা হবে 25 + 15টি 40টা প্ল্যান মাফিক সাপ্তাহিক এক্সক্লুসিভ হোম অ্যাসাইনমেন্ট, যেটা বললাম এটার উপর তোমাদেরকে সাপ্তাহিক হোম অ্যাসাইনমেন্ট বলতে তোমাদের যেটা থাকে যে অ্যাসাইনমেন্ট একটা বই তো তোমরা পাবেই, এরকম উচ্চ একটা বই যাবে অ্যাসাইনমেন্টের, সেই বইয়ের মধ্যে পুরো আর বইটাই ধরো একটা নোট, সেটা তোমার প্রতি সপ্তাহে কতটুকু পূর্বে ভাগ করা আছে, যে এই সপ্তাহের এতটুকু, সেকেন্ড সপ্তাহে এতটুকু, এভাবে ভাগ করা আছে, এবং 10টা সাবজেক্টেরই উল্লেখ থাকবে একটা অ্যাসাইনমেন্টে। ওকে, এর সাথে সব মিলে 15 থেকে 18টা বোর্ড বই আছে, যে বোর্ড বইগুলো তোমাকে পড়া দেওয়া হবে। বোর্ড বইগুলো, এই বোর্ড বইগুলো বাড়িতে কাজ দেওয়া হবে, সেই বাড়িতে কাজ থেকে বোর্ড বইগুলো তোমাকে পড়ে সেইটার উপরে কাজ করতে হবে, সেটাও পরীক্ষা হবে। তাই বোর্ড বইয়ের পরীক্ষা হবে এবং সপ্তাহ শেষে অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা হবে। এইগুলো দেওয়ার ক্ষেত্রে তোমাদের হাতে মাত্র সময় আছে 6 মাস। আমরা চাইবো যে 6 মাস পরীক্ষা শুরু হওয়ার 15 দিন থেকে 20 দিন আগে তোমার এটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের মডেল টেস্ট, সাবজেক্ট টেস্ট কিছু নিতে হবে, নিলে তোমাদের পরিপূর্ণভাবে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হবে। আর এই আর কি। তারপরে আমরা যে দেখি এগুলো সব যে কি কি দেওয়া হবে সেগুলো বলা আছে, যে পিএইচডি সিলেবাস অনুযায়ী 25টি এক্সক্লুসিভ অ্যাসাইনমেন্ট, এগুলো তোমরা জানো, সবগুলো বিজ্ঞাপনে দেওয়া ছিল। আমি এগুলো পড়তে গেলে সময় নষ্ট করব অনেক। এই যে 10টি বিষয়ভিত্তিক এক্সাম, অর্থাৎ 10টা বিষয়ের উপর 10টা 200 নম্বরের পরীক্ষা হবে, 10টি পিএইচডির পূর্ণাঙ্গ মডেল এক্সাম, একদম 200 নম্বরে হুবহু পিএইচডির মতো 10টা পরীক্ষা হবে। এইটা সব পরীক্ষার আগে, এখন না। সব মিলে 200টারও বেশি পরীক্ষা হবে। 200টা তো হচ্ছে মানে 200টা অনেক বেশি হবে পরীক্ষা। 120টা তোমার ক্লাস টেস্ট পরীক্ষা আছেই, ওটা বাদ দাও। তাছাড়া তো দেখো 200 পরীক্ষা সব মিলে হয়ে যাবে। 1600 পৃষ্ঠা একটা এক্সক্লুসিভ 4টি লেকচার গাইড বই প্রদান, অর্থাৎ 4টা ভলিউমের উপরে একটা 1600 পৃষ্ঠা, প্রায় 1600 পৃষ্ঠা, 1500 মানে 50-এর উপরে আছে। তো এই 4টা ভলিউম তোমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এটা যখনই এটা প্রিন্ট প্রেস থেকে আসবে তখনই পেয়ে যাবে, একদম নতুন, এগুলো ফ্রেশ। আর এর সাথে তোমাদের তো এগুলো লেকচার শিট আর কি, এগুলো কোনোভাবে বিক্রির জন্য না, এগুলো কখনোই বিক্রি হবে না। আমাদের এখান থেকে প্রচুর এই বইগুলো, এই শিটগুলো কিনতে চায় সবাই, বাট কোনোভাবে এগুলো বিক্রি হবে না, কোথাও বিক্রি হবে না, তোমরা বিক্রি করবে না, কাউকে দিবা না। যাক, কুরিয়ার চার্জ দিতে হবে। আর প্রিন্টিং যে এগুলো নিতে তোমাদের প্রিন্টিং মূল্য, তোমাদের এগুলা প্রিন্টিং যে প্রেসের যে মূল্যটা আসবে সেটা দিতে হবে, আর হচ্ছে কুরিয়ার চার্জ দিতে হবে নেওয়ার জন্য। তোমাদের লেকচার শিট কিন্তু মনে রাখতে হবে, এক সেট লেকচার শিট কিনতে গেলে 1200 টাকা 1500 টাকা লাগে। যে কোনো কোচিং এর নাও, তোমরা যে শিট যে নিতে চাও তোমরা দেখবা যে 1200-1500 টাকা লাগে, এটা খরচই লাগে। যেহেতু আমরা একটা বই করে দিচ্ছি, 4টা বই আকারে করে দিচ্ছি, তাহলে 4টা বইয়ের করার কারণে এটা প্রেসের খরচ একদম কমে যায়, 400-500 টাকা হয়তো খরচ করবে সব মিলে। ওকে, তাহলে এইটা তোমরা পাবে। আমি আরো দেখি কি আছে। তাহলে ওটা তোমাদের কি কি দেওয়া হবে ওগুলো উল্লেখ ছিল বিজ্ঞাপনে, সেগুলো তোমরা একটা দেখে নিও। এইটা দেখো যে কবে শুরু হবে ও কবে শেষ হবে এই ব্যাচটা। তাহলে এই ব্যাচটা আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 6 ডিসেম্বর। এটা শুরু হবে পরশু দিন থেকে, 8 ডিসেম্বরতে শুরু হবে। ওকে, আগামী পরশু দিন থেকে শুরু হবে ক্লাস। তোমরা এই পরশু দিনের মধ্যেই, এই ব্যাচটা শুরুর আগেই তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমি কিছু বইয়ের তালিকা বলবো, বুক লিস্ট বলবো, সেই বুক লিস্ট থেকে বইয়ের তালিকাগুলো তোমরা এই বইগুলো এর মধ্যে সংগ্রহ করবে, সংগ্রহ করে নেবে। কারণ ওই বইগুলো বাড়িতে পড়া দেওয়া হবে, ওই বইগুলো পড়তে হবে। কত ঘন্টা পড়বে সেটাও আমি তোমাদের বলে দেবো। আমি বরাবরই তোমাদের যেটা বলি, চান্স পেলেই বলি, আবারও বলি, কারণ ঘন্টার কথা যদি ভুলে যায় আবার। মূলত যেটা হয়, আমি মনে করি, আমি জিনিসটা আমার যেটা অনুধাবন সেটা হচ্ছে যে, কেউ যদি ভালো করে পড়াশোনা করে, আর 2 নম্বর হচ্ছে কেউ যদি বুঝে পড়াশোনা করে, ভালো করে এবং বুঝে যদি পড়াশোনা করে, তাহলে আমি বলবো যে ব্যাংক জব পাওয়া কঠিন, কিন্তু বিশেষ ক্যাডার হওয়াটা সহজ। এটা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কি করতে হয়, এই বিষয়টা। সেটাই এই কোর্সের মধ্যে আমাদের করার চেষ্টা করা হবে। যদিও হাতের সময় খুবই কম, 6 মাস সময় খুবই কম সময়। আমি সবসময় চাই যে 1 বছর সময় যে হাতে পাওয়া যায়, কারো জন্য যদি 1 বছর সময় যে হাতে পাওয়া যায়, তাকে ক্যাডার বানানো সম্ভব। একটা লাঠি লাগবে, বড়টা লাঠি, আর 1 বছর সময়, তাকে অবশ্যই বানানো সম্ভব, ভালো ক্যাডার বানানো, মানে ফার্স্ট চয়েস বানানো সম্ভব।
যদি একটা লাডি থাকে আর যদি 1 বছর সময় থাকে, 6 মাস খুবই কম সময়, বাট তারপরেও একটা ঝড়ো চেষ্টা করা হবে, তোমাদের চাপ বেশি পড়বে। যেটা করতে হবে, তোমাদেরকে পড়তে হবে, প্রতিদিন পড়ার ঘন্টাটা বাড়ায় দিতে হবে। সাউন্ড কোয়ালিটি বলে লো। আচ্ছা আচ্ছা, আমি পড়বো, মেসেজগুলো পড়বো, কিছু মেসেজ তোমাদের আসতেছে। যেমন ধরো জুবায়ের গাজী, সে বলছে যে আমি ভর্তি হতে পারিনি। না, আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে যে যদি ভর্তি হতে না পারো, এটা পরশু দিন পর্যন্ত সময় আছে, তো তুমি ভর্তি হয়ে নিও, এর মধ্যে ভর্তি হয়ে নিও, সমস্যা নেই। আমি ভর্তির ব্যাপারে কথা না বলি, যেটা আমি বলবো যে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে আমি যখন তোমাদেরকে মানে বোঝাতে সক্ষম হই দুটো জিনিস, একটা হচ্ছে যে ক্যাডার হওয়া বা চাকরি হওয়া, এটা বিষয়টা। আরেকটা হচ্ছে চাকরি যদি না হয় বা চাকরির বয়স শেষ হয়ে গেল, তখন তুমি কি করবে, সেই বিষয়টা একটা মানে এই জিনিস আমি ফিল করি। আমি যখন যে আমি যখন জবলেস ছিলাম, আমি যখন চাকরি করতাম না, আমার যখন বিশেষ হয় নাই, আমার ফিলটা কেমন ছিল। আমি আমি তোমাদেরকে কি বলি, এই কথাগুলো বলে তোমাদের সময় নষ্ট করবো না, এটা আমার আরেকদিন এই কথাগুলো বলবো। আমি যখন কোচিং ক্লাস নিতাম শুরুর দিকে, তখন তো খুবই কম টাকা পেতাম শুরুতে, তারপরে আস্তে আস্তে এমন আমি আয় করতাম যেটা হচ্ছে যে অনেক টাকা, এটা তোমাদের বলে লাভ নাই, এটা অনেক টাকা। মানে ওই সময়, এখন থেকে 15 বছর আগে, ধরো 12-15 বছর আগে, কোনো মাসে আমি 170 বা 180 ডিস ইনকাম করিনি কোচিং থেকে, মানে 1,70,000, 1,80,000, 2 লাখ এরকম করে প্রতি মাসে ইনকাম করতাম, এখন থেকে 12-15 বছর আগে। সো এটা অনেক টাকা ছিল ওই সময়। এখন চাকরি হওয়ার পরে কি হয়েছে, আমি যখন সরকারি চাকরি করি বা আমি যখন ক্যাডার সাবে জব করি, তখন আমার কি বেতন, কত বেতন, আমি যখন ফার্স্ট জয়েন করি, আমার ফার্স্ট পোস্টিং ছিল লালমনিরহাট জেলায়। তো লালমনিরহাট জেলায় যখন ফার্স্ট জয়েন করি, আমার প্রথম মাসের স্যালারি ছিল 18,000 টাকা, সব মিলে আমি তখন 18,000 টাকা বেতন পাই লালমনিরহাটে যখন জব করি। তখন তখন চিন্তা করে দেখো যে আমার তখন এমন অবস্থা যে আমি একটা কোনো পজিশনে দাঁড়ালে, মানে ডায়াসে দাঁড়ালে আমার ভিজিট ছিল 10,000 টাকা, অর্থাৎ আমি কোনো জায়গায় ক্লাস নিতে গেলে আমার ফি ছিল 10,000 টাকা, একবার দাঁড়ালেই 10,000 টাকা। আর আমি সারা মাসে চাকরি করে পেয়েছি কত, 18,000 টাকা পেয়েছি। এখন এই যে সারা মাসে আমি 18,000 পেলাম, আমি এটা যখন মাসের স্যালারিটা পেলাম, তখন চিন্তা করলাম যে হায় হায়, আমার এই যে একটা আয়ের উৎস ছিল সেটা তো শেষ। এই সারা মাস কষ্ট করার পরে এইটা যখন স্যালারি আসলো, তখন এটা আমি চিন্তা করে গেছিলাম যে এটা কিভাবে আমি এটা ক্যারি করবো। কিন্তু তারপর একটা ব্যাপার হচ্ছে যে এটা একটা ক্যাডার জব, এবং এটার মধ্যে যে সম্মান, আমি জেলায় যে সম্মানটা আমার ছিল ওখানে, জেলা যখন ছিলাম, এটা তুমি চিন্তা করতে পারবে না যে কত সম্মান সেখানে। সরকারের একজন কর্মচারী বা প্রজাতন্ত্রের একজন কর্মচারী হওয়ার যে একটা গর্ব, যে অহংকার, যে ভালো লাগা, সে যে পদেই হোক, সেইটার প্রাইসলেস, সেটা তুমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবে না, টাকা দিয়ে কম্পেয়ার করা যাবে না। এটা হচ্ছে একটা বড় কথা। যাই হোক, এখন তো স্যালারি সরকার অনেক বাড়িয়ে দিয়েছে, সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে, এখন স্যালারিও সবার অনেক বেশি, সুযোগ সুবিধা অনেক বেশি, সো তোমাদের জন্য অনেক ভালো ব্যাপার। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, যে কথা বলতে এত কথা বলে ফেলতেছি। শুরু হচ্ছে 8 ডিসেম্বর থেকে এবং শেষ হবে তোমাদের পরীক্ষা যখন শুরু হবে, তার মানে একেবারে 2-3 দিন আগে এটা শেষ হবে। পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে এটা শেষ হবে। এই পর্যন্ত এটা যতদিন পরীক্ষা না হয়, এটা চলতেই থাকবে। তো যেহেতু মে বা জুন দিকে এই পরীক্ষাটা হতে পারে, তো তুমি ধরে নাও যে 6 মাস বা 7 মাস এরকম সময় থাকবে, এর মধ্যেই এটা এইভাবেই কোর্সে সাজানো হবে যাতে করে এর মধ্যে তোমাদের ক্লাস শেষ হয়, পরীক্ষা শেষ হয় এবং মডেল টেস্ট, সাবজেক্ট সব দিন শেষ করা যায়। কিন্তু সমস্যা একটাই হবে, যতগুলো বাড়ির কাজ দেওয়া হবে, সেটা প্রেশারটা তোমাদের অনেক বেড়ে যাবে। সো এটা আমি 2 দিন সময় তোমরা পাচ্ছ, আগামীকালের মধ্যে এটা ডিসিশন নিয়ে ফেলবো, সবার সাথে বসবো, বিদ্যাবাড়ির টিম যে মিটিং করব, যে তোমাদের জন্য এই 6 মাসের জন্য বাড়িতে যে অ্যাসাইনমেন্টটা, সেটা কিভাবে দিলে একটু কমিয়ে দেওয়া যায়। মানে 1 বছর যখন দিব, তখন তো একটা ইলাবোরেশনটা অনেক বেশি হবে। সো সেটা যখন 6 মাসে করবো, সেটা কি করে একদম যে জায়গাটা দরকার ওই জায়গাটা রেখে বাকিটা কমিয়ে দিয়ে কিভাবে এটা অ্যাডজাস্ট করা যায়, সেটা নিয়ে আগামীতে মিটিং করে তোমাদের এটা পড়া দেওয়া হবে আগামীকাল, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আগামীকাল। ওকে, তাহলে এটা গেল, এটা শুরুর তারিখ 8 ডিসেম্বর, শেষ হবে তোমাদের এটা এপ্রিলের মধ্যে। তোমাদের কোর্স শেষ করা একটা চিন্তা ভাবনা আমাদের এখান থেকে বিদ্যাপীঠ টিমতে শেষ করছে, বাট তোমাদের চিন্তার কিছু নেই, যতদিন পরীক্ষা হবে এটা, তখন পরীক্ষা পর্যন্ত এটা চলতে থাকবে।
যদি কোর্স শেষ এপ্রিল শেষ হয় তাহলে এপ্রিল পর থেকে তোমাদের লাইভ সলভ ক্লাস চলবে তোমাদের সাথে জুমে। এটা শুধু তোমরাই দেখতে পারবে, জুম থেকে শুধু তোমরাই দেখতে, যারা অ্যাডমিশন নিয়েছো তোমরাই শুধু দেখতে পারবে লাইভ গুলো। লাইভ ক্লাস কবে কবে হবে এবং অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম কিভাবে চলবে তোমাদের সাথে কথা বলতে পারতেছি না, একটু পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আমি শেষ করে দিই, এই স্লাইডগুলো শেষ করে দিই, তারপর তোমাদের কথা বলছি। লাইভ ক্লাস কবে হবে মানে প্রতিটি 4টা ক্লাস পর পর লাইভ ক্লাস হবে। হ্যাঁ, এটা তোমার চিন্তার কোনো কারণ নাই। আর তোমাদের এক কথাই আমি প্রথমে বলছি, আবারও বলি, এই কোর্স নিয়ে কোনটা ক্লাস দরকার কোনটা দরকার না, বাড়িতে কি পড়বে, কোন বইটা পড়বে কি পড়বে না, এগুলো নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট ফলো মি। আমি তোমাদের যা বলবো তাই ফলো করবে, বাস, এটা হচ্ছে শেষ কথা। আমি যা বলবো সেটাই ফলো করে যাবে, এটাই কথা, মানে এটাই ধরো আইন। এখন তুমি কোন অবস্থায় আসো, বাট আমি এখানে যা বলবো, যেটা পড়া দিব, এটা আমি দেই বা আমাদের এখানে টিমের কেউ দিক, লাইভে এসে পড়া দিবে তোমাদেরকে, যখনই পড়া যেটাই পড়া দিক সেই পড়াটা যা বলবে ওইটাই ফলো করো। আর আমি তোমাদের সাথে যেটা করবো, মাঝে মাঝে লাইভ প্রোগ্রাম করব। ওকে, এই লাইভ প্রোগ্রাম করে তোমাদের যেটা হবে যে বাড়িতে কি পড়ছো না পড়ছো, মুখ টু মুখ তোমাকে ইন্সপায়ার করার দরকার আছে, তোমাকে গিয়ার আপ করতে হবে। তুমি মাঝে ঝিমায় যাবা, তোমার পড়তে ইচ্ছা হবে না, দেখবা টায়ার্ড লাগতেছে বা মনে হচ্ছে যে দূর এত পড়া করে কি হবে। এই ব্যাপারগুলোর থেকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কিছুটা হলেও একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবো, যাতে করে একটু পড়ার মধ্যে শক্তি পাও। অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম কিভাবে চলবে দেখো, অ্যাসাইনমেন্ট প্রোগ্রামটা হচ্ছে যে তোমাদেরকে আগামীকালকেই তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট আমিও দিতে পারি বা আমাদের এখান থেকে তোমাদের সালাউদ্দিন স্যার দিতে পারে, আমাদের দুজনের মধ্যে থেকে আমি চেষ্টা করবো আমি দেওয়ার জন্য। আমি ফ্রি না থাকলে সালাউদ্দিন দিবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার বাড়িতে কি পড়বা, নেক্সট উইক এক সপ্তাহে তোমরা কি পড়বা সেটার উপরে তোমাদেরকে বাড়িতে পড়া দেওয়া হবে। এটা খুবই খুবই কাজের জিনিস। ক্লাস তো তোমাদের হবেই, সপ্তাহে ক্লাস হবে 5 থেকে 6 দিন, অর্থাৎ ধরে নাও তোমার 7 দিনই ক্লাস থাকবে, প্রতিদিনই ক্লাস থাকবে। এগুলো নোট করে রাখি, এগুলো প্রশ্ন করবা আমাকে, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এগুলো নিয়ে তোমরা শেষে প্রশ্ন করবা, ঠিক আছে? যে এই বিষয়গুলো আমি তো বলে যাচ্ছি, যদি কোনো কিছু কনফিউশন থাকে এগুলো নোট করে রাখো, আমি যখন শেষ করতে ধরবো তখন প্রশ্ন সুযোগ দেবো, তখন প্রশ্ন করবা। তার মানে সপ্তাহে 6 দিন থেকে 7 দিন তোমাদের ক্লাস হবে, পরীক্ষাও হবে, এবং 7 দিনের বাড়ির পড়া থাকবে। তোমার পড়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, পড়ার মধ্যে তোমার থাকতেই হবে। ওকে, আমি আর একটু দ্রুত যাই। হ্যাঁ, কি কি বই পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কি কি বই পড়তে হবে? আমার চা তো বোধহয় ঠান্ডা হয়ে গেছে, দেখি চারও ফাঁকে ফাঁকে, তোমাদের ছাড়াই চা খাচ্ছি, একটু চা না খেলতে হচ্ছে না, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা দেখো, কি কি পড়তে হবে। এক, আমাদের যে লেকচার শিট বইগুলো আছে, চারটা ভলিউম আছে তোমাদের, এই সাথে নাই দেখে দেখাতে পারছি না, থাকলে দেখাতে পারতাম। 4টা ভলিউম আছে, বাংলা ইংলিশ এগুলো আলাদা আলাদা ভলিউম আছে। এগুলো সবগুলো তোমাদেরকে কুরিয়ার করে বাড়িতে পাঠিয়ে দিবে, তোমাদের যার যার ঠিকানায় পাঠিয়ে দিবে। এটার জন্য আমি লাস্টের নাম্বার বলবো একটা, ওই নাম্বারে তোমরা ফোন দিয়ে ওই বইগুলো তোমরা সংগ্রহ করে নিবা। তোমাদের একটু ওয়েট করতে হবে বইগুলো না জানা, আপাতত পিডিএফ ফাইল পাবা, বাট একটু ওয়েট করো, তোমাদের ভালোর জন্যই। কারণ এই বইগুলো একদম আমরা সাবজেক্ট ওয়াইজ টিচারদেরকে দিয়েছি, টিচাররা এটা ভালোভাবে দেখছে যে এটার কারেকশন কি কি আছে, কোথায় কারেকশন আছে বা কোথায় ঠিক করা যায়। এই যে এরকম দেখো, আমি এই যে দিয়েছি 4টা খন্ড তোমাদের দেখাই, ইয়ে করা আছে, একটু দেখো যে তোমাদের কি কি যাবে বই। এখানে আমার সুন্দর ছবি দেওয়া আছে একটা, এটা সব পাবা। এই যে দেখো, এই যে এই একটা বই, এটার ধরো এই একটা বই আছে 558 পৃষ্ঠা, এটার মধ্যে 558 পৃষ্ঠা একটার মধ্যে। তারপরে এই একটা, এটার মধ্যে আছে শুধু ইংলিশ, এটা একটা শীট। এটার মধ্যে আছে তোমার গণিত এবং মানসিক দক্ষতা, এটার মধ্যে আছে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এই দুটো আছে। দেখো বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি, এখানেও দেখো কত পৃষ্ঠা, এখানে আছে তোমাদের 638 পৃষ্ঠা। এই সব মিলে হচ্ছে এই 4টা বই তোমাদের কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। এবং এর সাথে এইরকমই একটা উঁচু বই, 4টা বইয়ের মতো একটা উঁচু বই, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্ট একটা গাইড বই, সেটা চলে যাবে। আমার ধারণা, আমি যেটুকু বুঝি, এইখানে তো কম তথ্য নাই। স্যাররাও তো তোমাদের ক্লাসে 2 ঘন্টা ক্লাস নেই, পার ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা, কোনো কোনো ক্লাস 3 ঘন্টাও আছে। স্যাররা এত আন্তরিক যে এত সুন্দর, এবং সব স্যারের তো খুব সিনিয়র, যারা 12 থেকে 15 বছর ক্লাস নিয়েছে এরকম স্যার। তো এই স্যাররা যখন তোমাদেরকে এইগুলো শীট দিয়ে পড়াবে, এই যে 1500-1600 পৃষ্ঠার শীট প্লাস এই ক্লাস, আর তার সাথে যদি অ্যাসাইনমেন্ট গাইড বই থাকে যে বাড়িতে প্রতি সপ্তাহে কি পড়বা, এর সাথে তোমার আবার বোর্ড বই কিছু যুক্ত হবে। তো আমার তো মনে হয় না যে এর বাইরে আর তোমার কোনো চিন্তা আছে। এইগুলো কমাও, এগুলো কমাবা, দাগিয়ে দাগিয়ে যেগুলো দরকার না এগুলো বাদ দিয়ে এগুলা একদম জিস্ট বানিয়ে ফেলবা।
এগুলো আমি বলে দেবো কি কি করতে হবে, বলে দেবো তোমাদেরকে। সেই কাজগুলো করে বারবার রিভিশন দিতে পারলে আমার মনে হয় যে শুধু বিসিএস না, তো যতবার পরীক্ষা দিবে বিসিএস তো পাস করবে প্রতিবারই, প্রিলিমিনারি পরীক্ষার কথা বলছি, রিটার্নের কথা না, কিন্তু অন্য যত যত পরীক্ষা আছে নন ক্লাব পরীক্ষা সবগুলোতে পাস করবে। এইটাই হচ্ছে কথা। আমি আমি এটা আমার তো তোমার লাইভ আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, যে কারণে ওটা তোমার দেখাতে পারছি না। আমাদের অনেকগুলো স্টুডেন্টকে আমি দেখেছি। একটা স্টুডেন্ট ছিল, ও পাবনায় থাকে, ও একবার সাদা মাটা, চাকরি হয় না, চাকরির একদম শেষ বয়স 28 হয়ে গেছে, 28 পার হয়ে গেছে। ওই সময় যে ওর চাকরি হওয়া শুরু হলো, এক এক করে 9টা সরকারি চাকরি হয়েছে, 9টা সরকারি চাকরি, এর মধ্যে ব্যাংক হয়েছে 3বার, ব্যাংক 3টা। তো 9টা চাকরি ফার্স্ট ক্লাস জব হয়, এটা টেকনিক কথা না কিন্তু। সো ওর হয়ই না, তারপর 9টা হইলো। আমাদের মৃদুলের কথা তোমরা জানো, মৃদুল দেখেন একটা ব্যাংকে জব করছে। এর আগে ওর যে তিতাসের চাকরি হয়েছিল, আরো কয়েকটা চাকরি হয়েছিল, এক এক করে ওর চাকরি হয়ই না। মৃদুলকে আমি রংপুর থেকে নিয়ে আসছি, চাকরি হয় না, ও খুব কষ্টে আছে যে এরকম স্যার কি অবস্থা, আমি কি করব। পরে ও বলছে তুমি ঢাকায় চলে আসো, ঢাকা চলে আসো, আমার যে বিদ্যাবাড়ি এখানে আছে, বিদ্যাবাড়িতে এখানে তুমি কিছু ক্লাস হয় নাও, এটা একটু দেখো। তো ওইটা নিয়ে থাকতে ক্লাস নিতে দিতে সে তো টিচার হয়ে গেল। টিচার হওয়ার পরে দেখা গেল যে আমাদের মৃদুল্লে কি হলো, এক এক করে 5 থেকে 6টা সরকারি চাকরি হইলো প্রথম শ্রেণীর। কেন হয় চাকরিগুলো? এবং আমাদের তোমরা দেখিয়েছো, আমি তোমার দেখিয়েছি যে 2বার 3বার ক্যাডার হয়েছে, এরকম আছে। তো ক্যাডার তো মেলা হয়েছে, অ্যাডমিন ক্যাডার, কাস্টমস ক্যাডার, এগুলো তো হয়েছে। কিভাবে হয় এটা তোমাদের বুঝতে হবে যে কিভাবে হয়। এটা হচ্ছে যে এই যে প্রথমে তোমার চাকরিটা হয় না, প্রথমবার যেই পরীক্ষা দিবা খারাপ হবে, তখনই এটা বারবার তোমার চাকরিটা হবে যখন তোমার ফাউন্ডেশনটা একদম মজবুত হয়ে যাবে। আর এই ফাউন্ডেশনটা মজবুত হওয়ার জন্য সময় প্রয়োজন। তুমি রাতারাতি ফাউন্ডেশন মজবুত করতে পারবে না। তুমি যদি মনে করো যে না আমি শুরু করলাম 3 মাস 4 মাসের মধ্যে থেকে আমার একটা সব শেষকে ফেলবো, তুলি মিরে আমি একটা বিশেষ কাটা হয়ে যাবো, সেই এরকম সহজ বোধহয় না, একটু কঠিন, একটু পড়াশোনা করতে হয়, ওইটুকু সময় তোমার দিতে হবে ফাউন্ডেশনটা তৈরি হওয়ার জন্য। এখন ফাউন্ডেশন যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি রিভিশন করবে, তার ফাউন্ডেশন তত স্ট্রং হবে, তার ফাউন্ডেশন তত দ্রুত হবে। আমি বলি 1 বছর লাগে সব মিলে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আরো কথা তোমাদের সাথে বলবো। এখন দেখো এখান থেকে আমি একটা বইয়ের তালিকা বলে দিচ্ছি, এগুলো তোমাদেরকে সবই কিনতে হবে তা না, তোমার কাছে যে বই আছে সেটাও তুমি চালাতে পারো। আমি একটা বলে দেই এখান থেকে। আর এর পাশাপাশি তোমাদেরকে যখন তোমরা জুমে তোমরা যখন ক্লাস করবে, অ্যাপে, বিদ্যাবাড়ি অ্যাপে যখন ক্লাস করবে, সেখানে তোমাদের আলাদা ছোট করে বইয়ের তালিকাটা থাকবে। এক হচ্ছে লেকচার শিট, 2 অ্যাসাইনমেন্ট বই। এগুলো তোমার বলছি কি যে এই দুটো জিনিস আর লেকচার ক্লাস, লাইভ ক্লাস, এগুলোই এনাফ প্রিলি পাস করার জন্য। বাট তারপরও যেমন বাংলার জন্য তুমি যদি কোনো বই পড়তে চাও, তাহলে বলবো যে আমরা একটা, আমাদের যে এস আলম ভাই তোমার চেনো, বাংলায় শামসুল আলম, উনি বিখ্যাত বাংলা শিক্ষক, অনেক অভিজ্ঞ, আমার বন্ধু মানুষ, উনি খুব পপুলার তোমাদের কাছে। তাকে সাথে নিয়ে তার সাথে আমি একটা পরামর্শ করেছি যে একটা বাংলার একটা ভালো বই বের করা উচিত, যে বইটা পড়লে তার কমন থাকবে, যে বইটার মধ্যে আজে বাজে তথ্য থাকবে না, তথ্যগুলো যেগুলো দরকার সেগুলো থাকবে। সেই বইটাই আমাদের একটা কাজ চলছে, এটা হতে তোমাদের আরো সময় লাগবে। বইটার নাম আপাতত রেখেছি ধূমকেতু নামে, বাংলার যে সাহিত্য, বাংলা ভাষা সাহিত্যের মধ্যে একটা ধূমকেতু নাম বই একটা আসবে। এটা তোমাদের মাসখানিক তো লাগবেই, মাসখানিক সময় লাগবে। তো তোমাদের এইটাই কিনতে হবে তাই কোনো মানে নাই। যদি তোমাদের হাতে অন্য কোনো গাইড বই থাকে, যেটাই থাকুক সেটা দিয়ে তোমরা চালিয়ে নিতে পারবে। আর যদি এটা আসে এটা একটু দেখে নিও, যদি তোমাদের ভালো লাগে এটাও নিতে পারো। বাট বই থাকবে একটা, যেটাই কিনবে একটা করে বই কিনবে, এক্সট্রা বই কথা বলছি আমি। এর সাথে 9ম ধরন শ্রেণীর বাংলা যে বোর্ড বই, এটা তোমাদের মাস্ট লাগবে, ছোট বই। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট আমরা দিব, এই জন্য এটা লাগবে। এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কমন থাকে এই ছোট বইটা থেকেই, এই জন্য এটার মধ্যে পড়তেই হবে। ওকে, এই অন্য যে কোনো একটা গাইড বই নিতে পারো। তারপরে আমরা দেখি যে ইংলিশের জন্য তোমরা একেবারে অনেক দিন থেকেই, আমি এই আমার একটা বই পাওয়ার জন্য তোমরা আমাকে অনেক ধরছো এই বিষয়টা। তোমাদের গ্যাদার থেকে একটা কথা বলি, 28তম সাউন্ড চলে গিয়েছে। বলে কি তোমরা তো আমার লাইনে আছো, তোমরা কথা বলতে যে পারতেছো না, এতে তোমাদের কি মনে কষ্ট লাগছে না? না স্যার, আমরা পরে বলবো, না সমস্যা নাই। আমি কি বেশি সময় নিচ্ছি? না স্যার ঠিক আছে, না ঠিক আছে, মনে মনে একটু রাগ হচ্ছে, কিন্তু তারপরেও মানে বলতে না, সাহাবা কি মনে করে, থাক বলি যে ভালো হয়েছে। না স্যার এটা কোন না, আচ্ছা কেবল 2 মিনিট গেছে স্যার, 2 মিনিট হয়েছে ক্লাসে। হ্যাঁ 2 মিনিট,
স্যার মনে হচ্ছে কেবল 2 মিনিট শেষ হইলো ক্লাসে। ও তাই? না না, এটা থ্যাংক ইউ, তুমি এটা ভালো ইন্সপায়ার করলা, এই তো ভালো। টিচারকে এভাবে ইন্সপায়ার করতে হয়, হ্যাঁ, সত্য মিথ্যে মিক্স করে ইন্সপায়ার করলে কি হয়, টিচার তোমাকে মন খুলে তোমাকে শিখাবে। আমরা যখন ক্লাস নিতাম, মনে করো আমি আমার তো সেটা খুব ভালো লাগে, এখনো মনে হয় এই কথাগুলো। যখন আমি ক্লাস নিতাম তখন কি জানি আমি জানি না, সব স্টুডেন্ট আমার খুব ভক্ত ছিল। মানে 30তম বিসিএস এ পুলিশ কাটার হইলো আমাদের তাপস, এখন তো সে অ্যাডিশনাল এসপি হয়ে গেছে, ওর বোধহয় এখন রাঙামাটি না কোথায় পোস্টিং আছে। 30তম বিসিএস এ পুলিশ কাটার হয়েছে। তো ও যখন ফার্ম গেটে ক্লাস করতো আমার, তখন ওরা একটা ব্যাচ গ্রুপ ছিল, ওরা বলতো যে যেদিন আমার ক্লাস থাকতো সেদিন বলতো যে মুকুলস ডে, মানে আমার নামেই বলতো যে এটা তার দিন, অর্থাৎ সকাল থেকে সারাদিন তো ক্লাস হইতো। এরা ঘুরে ফিরে কি করতো, সকালে একটা করতো, তারপরে ক্লাসও করতো, আবার বিকেলে ওই ক্লাসে বসছে। সব ব্যাচের এই কয়জন কি ঘুরে ফিরে ক্লাস করতো, বারবার করতো। এইটা ওরা আমাকে বলছে যে স্যার আপনি যেদিন ক্লাস নিতেন সেদিন আমরা বলতাম যে এটা হচ্ছে মুকুলস ডে, মুকুল স্যার ডে, এইটা ব্যাপারটা। তো এই ক্লাসগুলো কেন করে, যেমন 2 ঘন্টা ক্লাস, ওর 2 ঘন্টা ক্লাস করতে তো না 2 ঘন্টা ক্লাস করলে তো বোরিং লাগার কথা, 2 ঘন্টা ক্লাস করা যায়। সেই মানুষ যখন 8 ঘন্টা ক্লাসটা করে, তখন এটা চিন্তা করতে হবে যে ওর এনার্জি লেভেলটা কিরকম। মানে সে, আমি তো নিচ্ছি ভিন্ন ভিন্ন ব্যাচের সাথে, বাট ও একই মানুষ যখন এই 4টা ক্লাসই করতেছে, তখন কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট একটা ব্যাপার। এটা আমাকে আগে বলে নাই, পরে বলছে, কাটার হওয়ার পরে বলছে যে এইভাবে আমরা ক্লাস করতাম। যাই হোক, তো তোমরা যেটা হচ্ছে যে একটু যদি খারাপ লাগেও হজম করে যাও, এটা আমি পুষিয়ে দেবো পরে। ওকে, এটা দেখো যে ইংলিশে তোমাদের জন্য ইংলিশ গার্ডিয়ান নামে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম 28তম বিসিএস এ আমি একটা ইংলিশ বই 400 পৃষ্ঠা একটা ইংলিশ গ্রামার বই বের করেছিলাম। এটার নাম ছিল বিসিএস ইংলিশ প্লাস, বইয়ের পিছনে আমার সুবিধা ছিল। 28তম বিসিএস, 29তম বিসিএস, 30তম বিসিএস, 3টা বিসিএস ছিল এই বইটা। 30তম বিসিএস এর কাস্টমস ক্যাডারে হয়েছে আমাদের একজন আছে ফয়সাল নাম, উনি এখন জয়েন্ট কমিশনার, সে এই ঢাকায় পোস্টিং আছে। আমার সাথে ওই দিন দেখা, ও বলতেছে যে এরকম আমরা চিটাগাঙে শুধু আপনার বইটাই পড়তাম, মানে গ্রামার বই কিনে চিনতাম যে এটা উনি, আপনাকে সামনাসামনি দেখলাম। তো এইটা হচ্ছে যে এই সেদিন দেখা হয়েছে এখানে। তো যেটা হচ্ছে ওই বইটা 30তম পর্যন্ত চলছে, তারপরে বইটা বের করি নাই, এরপরে বন্ধ ছিল। এখন তোমাদের অনেকেই চাপ ছিল, দ্যাটস ওয়াই আমি নতুন করে একটা বই তোমাদের একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এই বইটা আমি 5 টাইমস এটাকে দেখতেছি, 5 বার, কিন্তু আমি তারপরও এটা স্যাটিসফাইড হতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি যতটা শান্তি করে লিখতাম আমি অতটা লিখতে পারি নাই। এত বড় বই একদম নতুন করে, ওটা তো প্রকাশকদের দেয়া ছিল ওই বইটা, ওটা আমি কোনো কিছু ইউজ করতে পারবো না, আমাকে নতুন করে লিখতে হচ্ছে। তো এই বইটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে 5 টাইমস লেখার পরে একদম শেষ পর্যায়ে বইটা আছে, এখন ফাইনাল কারেকশনটা চলছে, আরো মাসখানেক লাগবে। আমি বইটার নামটা দিয়ে রাখছি যে ইংলিশ গার্ডিয়ান, বইটার নামটা এটা রাখছি ইংলিশ গার্ডিয়ান। তোমাদের ভালো না লাগলে তোমরা যদি মানে মনে করো যে আরেকটা নাম দেন, আমি নাম চেঞ্জ করে দিব, ইংলিশ গার্ডিয়ান। অথবা তোমার কাছে যার কাছে যে বই থাকে, একটা গাইড বই, ইংলিশ গাইড বই, এটা রাখবা, লাগবে, একটা গাইড বই লাগবে ইংলিশের জন্য, আমি পড়া দিব, ওইটা একটু কভার করবে। আর জব সলিউশন তো আমাদের সবসময় লাগবে, জব সলিউশন একটা বই কিনবা, এটা প্রফেসরস প্রকাশনী কিনতে পারো, সেলফ অ্যাসেসমেন্ট কিনতে পারো, একটা ভালো দেখে জব সলিউশন লাগবে, মাস্ট লাগবে, এটা অবশ্যই কিনবা। গণিতের একটা কথা বলি, গণিতের বিষয়টা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই গণিতের মধ্যে উইক, অনেকেই বলো স্যার আমি গণিত একদম পারি না। তো এটা ক্ষেত্রে আমি এটা নিয়ে আমার সাথে দেখবা যে একটা লাইভ একটা সাক্ষাৎকার দিয়েছে, কাস্টমস কাটার হয়েছে 31st বিসিএসে, 31তম বিসিএসে কাস্টমস হয়েছে, ওর নাম হচ্ছে আরজিনা খাতুন। তো ওটা আমার লাইভে দেখবা আছে। তো সে যেটা করেছে যে ও বলছিল যে সে গণিতে খুব উইক ছিল, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর কি সাইকোলজিতে পড়াশোনা করেছে, কিন্তু গণিত পারতো না। তো বললো যে আমি যখন গণিত পারতাম না, তখন আমি একটা বুদ্ধি করলাম, যেহেতু পারি না, তখন আমি ক্লাস 5 গণিত বইটা প্রথমে কিনলাম। দেখো ক্লাস 5 গণিত বই কিন্তু পরীক্ষায় থাকবে না, কিন্তু সে কেন কিনলো, ওর এটা আমার ভালো লাগছে, এই জন্য বলতেছি। 5 গণিতটা করলে কি হয় যে গণিতের বেসিকটা সম্পর্কে ধারণা হয়। তো ও 5 কিনলো, 5 পড়ে ফেললো, 6 কিনলো, 6টা পড়ে ফেললো, 7 কিনলো, 7টা পড়ে ফেললো। তোমরা এই যে 41st বিসিএস এর লিখিত পরীক্ষার যে গণিত পরীক্ষা হলো গতকালই বোধহয় হইলো, সেই গণিত কোশ্চেনটাতে দেখবা সব প্রশ্ন 7, 8, 9 এর বই থেকে, সব কোশ্চেন
মানে সবগুলো প্রশ্ন 7, 8, 9 এর বই থেকে কমন। তাহলে এই যে দেখো যে গণিতের সব প্রশ্ন যদি লিখিত পরীক্ষা সব প্রশ্ন কমন থাকে, প্রিলিমে সব কমন থাকে, তো তুমি এই গণিত নিয়ে কেন তোমার মাথা কষ্ট করতে হবে? ও যেটা করছে আমি তোমাকে বলে দিই, যদি কেউ বেশি উইক থাকো তাহলে ও পঞ্চম শ্রেণীতে বলছে, আমি পঞ্চম থেকে লিখে দিছি, আমাদের এখানে লিখে দিছে, পঞ্চম লেখার দরকার নাই, তুমি ক্লাস 6 এর বইতে পড়বে, 6 এর গণিতটা করবে, তারপরে 7 এরটা করবে, তারপরে 8 এরটা, তারপর 9 এরটা, আর এর সাথে উচ্চতা গণিতটা। এই গণিতগুলো করতে তোমার সময় যাবে, বাট একবার যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার প্রিলিও কভার হইলো, রিটেনও কভার হইলো, এটা বিরাট কাজ হবে। সো এই কাজটা করার জন্য তোমাকে অবশ্যই বাসায় সময় দিতে হবে। আমি যে বলছি যে 10 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে, আর ভালো হয় যে তুমি 15 ঘন্টা পড়াশোনা করতে পারো, সবচেয়ে ভালো হয়। আমি এটা তোমাদের লাস্টে জিজ্ঞেস করবো কে কে পারবা, মনে করে দিও সময়টা ব্যাপারটা। আচ্ছা, আর এর সাথে যদি তোমার এটা না পড়তে চাও তাহলে এটা যে কোনো গাইড বই পড়তে পারো, গাইড বই পড়লেও চলবে। গাইড বইয়ের মধ্যে এই অঙ্কগুলো গাইড বই দেওয়া আছে, বাট এখানে তোমার বোর্ড বই থেকে করলে কি হবে, অনুশীলনী সহ তুমি যা আছে সব পড়তে পারবে, কারণ অনুশীলনী থেকে কিন্তু কোশ্চেন থাকে। ওকে বন্ধুরা, আমি তারপর একটা যাই, বিজ্ঞান দৈনন্দিন বিজ্ঞান বই। এটা আমাদের একটা বই আছে, এই বইটা একটা সুবিধা আছে, কেন বলতে ছোট বই। এটা হচ্ছে যে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর যতগুলো বিজ্ঞান বই আছে সবগুলো বিজ্ঞান বই, ওই বোর্ড বইয়ের বিজ্ঞান বইয়ের উপরে একটা বই লেখা। সেই বইটা এমন করে লেখা যে প্রথমে একটা টিকা দেওয়া আছে, টপিকের টিকা দেওয়া আছে, ওই টিকার উপরে নিচেই আবার দেওয়া আছে এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, তার নিচে এক কথা প্রকাশ দেওয়া আছে। সো এতে করে কি হয় যে সবগুলো জিনিস তোমার বোর্ড বই তোমার সম্পর্কে ধারণা ভালোভাবে হতে পারে। সো বইটা আমরা এটা আরেকটু কালেকশন করে এবার দিব, এখন বাজারে একটাও নাই, সব শেষ হয়ে গেছে। তোমরা অন্য বই একটা জোগাড় করতে পারো, গাইড বই, যে কোনো গাইড বই, বা ওই বইটা আসলে ওইটা নিতে পারো। আর নবম শ্রেণীর এরপর কি আইসিটি, নবম শ্রেণীর যে আইসিটি বইটা, এটা রাখতে পারো। নবম শ্রেণীর আইসিটি, নবম দশম শ্রেণীর। দেখো এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের যে আইসিটি বইটা আছে, প্রকৌশলী মুজিবুর রহমান, ওই বইটা আমি দেখলাম যে এই ভারী একটা বই, এত উঁচু একটা বই। এখন তুমি যদি এই উঁচু বইটা তোমাদের কিনতে বলি, আমার কাছে মনে লাগছিল এত উঁচু বই, এটা আমি কেমনে কিনতে বলি, এই বইটা কিনতে বললে তোমার হয়তো ভালো হইতো, কিন্তু দরকার নেই, এত বেশি পড়ার দরকার নেই। এটা হচ্ছে যে এই 19 এর আইসিটি বইটা পড়ো, এর সাথে আর একটা বইয়ের কথা বলবো, সেটা যদি অ্যাডজাস্ট করে পড়তে পারো তাহলে তোমার এখান থেকে আইসিটিটা আমার মনে হয় কাভার হয়ে যাবে, বোথ ফর প্রিলি অ্যান্ড রিটেন দুটোই। আর ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে সাহিত্যের যে বইটার মধ্যে থেকে এটা আমার বইটা দেখতে পারো, যে এটা ইংলিশ লিটারেচার একটা বই আছে বিদ্যাবাড়ী প্রকাশনীর, এটা দেখতে পারো, অথবা যে কোনো একটা সাহিত্যের বই দেখতে পারো। আমারটার থেকে এবার অনেকগুলো কোশ্চেন কমন ছিল, প্রায় মানে 13টা কোশ্চেন একটা বইতে কমন ছিল। 13টা কোশ্চেন তো 15টা ছিল না, 13টার মধ্যে আমরা পেয়েছি 13টা কোশ্চেন। সো আমার মনে খারাপ না, এটা দেখতে পারো। ভূগোল নৈতিকতা থেকে, ভূগোল তো একটা ছোটখাটো সাবজেক্ট, এটা তুমি কমন থাকে, কোশ্চেন কমন থাকে, তোমরা MP3 কিনলেও হবে, বা যে কোনো একটা বই তোমার কাছে যেটা আছে সেটা পড়লে হবে, পড়তে হবে, এই যে ঘটনা, একটা বই পড়তে হবে। মানসিক দক্ষতার ক্ষেত্রে একটা মেন্টাল অ্যাবিলিটি যে কোনো একটা বই, গাইড বই নিতে পারো, অথবা তোমাকে মানসিক দক্ষতার বইয়ের ব্যাপার এই মুহূর্তে আমার মনে নাই, আমি তোমাদেরকে একটা বই বলবো, সেই বইটা একটা দেখতে পারো। বাট মানসিক দক্ষতার প্রশ্নগুলো মনে রাখতে, লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে এইখান থেকে তোমার মানসিক দক্ষতার প্রায় 6 থেকে 8টা কোশ্চেন কমন থাকে। লিখিত পরীক্ষার যে অল্প কিছু প্রশ্ন, ওটা যদি পড়ো তাহলে এখান থেকে কোশ্চেন অনেকগুলো কমন থাকে। আমি তোমাদেরকে এই কোন টপিক থেকে কোনটা কমন থাকে এবং লিখিত প্রিলি দুটো মিলে কিভাবে কভার থাকে সেটার উপর একটা লাইভ নিব, খুব দ্রুতই সামনে নিব। আমাদের অফিসটা চেঞ্জ হলো, বিদ্যালয়ের অফিসটা চেঞ্জ হলো, একটা ঝামেলা আমাদের ছিল সবাই, এখন সেট হলে তখন আবার সেটা সহজ হবে। মোটামুটি শেষের দিকে আসছি, আমি খুব দ্রুত গেলাম। যে কোনো সমস্যায় কখন কোন নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, কোন নাম্বারে, ধরো কোন সমস্যায় পড়লা, যেহেতু তুমি অনলাইন কোর্স করছো, কারোর সাথে দেখা হবে না, তুমি হয়তো একেবারে দূরে পটুয়াখালীতে আসো, তো তোমার এটা কিভাবে তুমি এটা প্রশ্ন করবা। তো সেই জন্য দেখো যে সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে ফোন করার চেষ্টা করবা। এখন দেখা গেলো একজনের, ধরো যার কাছে হটলাইনটা আছে, সেও তো মানুষ, সে তাহলে ঘুমিয়ে গেছে, তুমি তাকে রাত 12টা বা 1টার সময় তাকে ফোন দিলা, তারও তো ফ্যামিলি আছে। তো এই জন্য ওইটা না করে চেষ্টা করবা সমস্যাগুলো সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে ফোন করার চেষ্টা করবা, এটা ভালো হবে। সিরিয়াস প্রবলেম হলে তো পরে ফোন দিবাই। লেকচার শিট বা বই সংক্রান্ত কোনো সমস্যা হলে, লেকচার শিট বা বই নিয়ে যদি কোনো, মানে বই তোমাদের যে নিতে হবে বা লেকচার শিট যে কালেক্ট করতে হবে, তার জন্য এই নাম্বারটা ডেডিকেটেড। দেখো 01963929213, এই নাম্বারে ফোন করে তোমার লেকচার নিতে হবে। লেকচার শিট এবং অ্যাসাইনমেন্ট বইটার জন্য একটু সময় তোমাদের দিতে হবে, এটা এখন আসে নাই, বাট যেটা আসতেছে সেটা তোমাদের খুব ভালো দুটো বই আসতেছে।
অল্প একটু সময় দিবে, এ নাগাদ তোমাদের পিডিএফ ফাইল দেওয়া হবে। তোমরা অ্যাপের মধ্যে ঢুকলে পিডিএফ ফাইলটা পাবে। অ্যাপস বা ওয়েব সংক্রান্ত, যেমন আমাদের বিদ্যাবাড়ি অ্যাপ, আগে ছিল এমআইপি জব স্টাডি, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এমআইপি জব স্টাডিটা, এখন শুধু আছে বিদ্যাবাড়ি অ্যাপ। তো এমআইপি জব স্টাডি সার্চ দিবা না, ওই অ্যাপটা আমাদের অনেক অনেক সমস্যা করতো। ওই অ্যাপের মধ্যে এমন ঝামেলা ছিল যে ঢুকলে ক্লাস করতে পারতো না, ঢুকতেই পারতো না। তারপরও আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা খুব কষ্ট করে, অনেক কষ্ট করে এই 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 ওইখান থেকে এই কাজটা করতো। আর তোমাদের এখনকার যে অ্যাপটা হয়েছে এটা বেশ ভালো, এটাতে কোনো সমস্যা নাই, অনায়াসে এখান থেকে করতে পারবে। তো অ্যাপ নিয়ে কোনো সমস্যা হলে তোমরা লাস্টে 17 এইটারই 101963929217 এখানে ফোন দিবা। তারপরে দেখো বিশেষ পরীক্ষা সংক্রান্ত বা যে কোনো পরামর্শ পেতে এই নাম্বারটা খেয়াল করো। তোমরা যারা অ্যাডমিশন নাও নি বা অ্যাডমিশন নিয়েছো, যারাই থাকো, যে কোনো বিশেষ পরামর্শ যদি পাও, এখানে বিশেষ এক্সপার্ট একজন আছে, ও তার কাজই হচ্ছে তোমাদের বিশেষ এর যে কোনো প্রিলি, রিটার্ন, ভাইবা, এনি কোশ্চেন, যে কোনো সমস্যা, যে এরকম স্যার আমি এই সমস্যায় পড়েছি, হ্যাঁ, তো এটা 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 একটা মেন্টর বলতে পারো। তোমাদের একটা মেন্টর 01963929202 এই নাম্বারে ফোন দিয়ে তুমি তার সাথে যে কোনো পরামর্শ করতে পারো, বিসিএস নিয়ে বা ব্যাংক জব নিয়ে বা যে কোনো জব নিয়ে, ক্যারিয়ার নিয়ে। সে এক্সপার্ট, তোমাদের সবসময় এটা ফোনে উত্তর দিতে পারবে। ও ফাইন, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমাদের সাথে প্রশ্ন পর্ব। আমরা এখন কিছু সময় প্রশ্ন দেখবো। আমি তোমাদের একটু, এটা বোধহয় আমাদের বোধহয় বিদ্যাবাড়ি পেজে লাইভ দেওয়া আছে বোধহয়, নাকি দেখি একটু একটু দেখি। হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে এখন তোমরা প্রশ্ন প্রস্তুত করো, একজন একজন প্রশ্ন করবা। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় বলো আগে? স্যার ফরিদপুর থেকে বলতেছি। ফরিদপুর থেকে? জি স্যার। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার আমি হচ্ছে মানে যে ফর্ম ফিল আপের সময় মানে বাবার বাড়ির, আমি তো ম্যারিড, বাবার বাড়ির অ্যাড্রেস না দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেসে কি শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিতে পারবো? এটা তো খুব সুন্দর কোশ্চেন। এটা নিয়ে আমি তো তোমাদেরকে বললাম যে ক্যাডার চয়েস এবং ফর্ম পূরণের উপরে, হ্যাঁ, আমি একটা লাইভ নিব। হ্যাঁ, লাইভ নিব। সেই লাইভের মধ্যে এটা কি হলো? হ্যাঁ, লাইভ নিব। লাইভ নিয়ে সে লাইভে তোমাদেরকে এটা নিয়ে আমি তোমাদের এই যে এইটা খুব সুন্দর কোশ্চেন কিন্তু, যে কোনটা ঠিকানা দিব এটা নিয়ে তোমাদেরকে বলবো। জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে যে এখনই তোমাদের একটা কথা বলে দেই, পরে যদি তোমার না থাকে, সেটা হচ্ছে বাবা মার ঠিকানা দেওয়াই ভালো। তোমার হাজবেন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো কারণে কোনো সমস্যা হতে পারে, ঝগড়া হতে পারে, ঝগড়া হয়ে রাগ টাগ করে কি করলাম, ব্যাগ ট্যাগ গোছাতেছে, বাবার বাড়ি চলে গেল, তো শ্বশুর বাড়িতে তো সবকিছু থাকলোই। এখন তুমি যদি শ্বশুর বাড়ির ঠিকানা দাও, চিঠি মিঠি সব ওখানে যাবে। তো যদি আল্লাহ না করুক এমন হয় যে না, মনে করলো যে না, বৌমাকে এবার শাস্তি ভালোভাবে দিব, বিশেষ করে দিবে আমাদের অমতে, না এটা দিদি দিব না, তো যে কাগজটা গেল, কাগজটা আসছে তোমাকে বললো না, তাহলে তোমার লস হয়ে গেল। এই জন্য ভালো হয় কি যে বাবা মা সবসময় পাশে থাকে, বাবা মার মতো তো হয় না, তো বাবা মার ঠিকানা যেটা সেটা দেওয়াই ভালো, এটা আমার কাছে মনে হয়। বাট এটা অনেকেই এটা দ্বিমত পোষণ করবে, বাট আমার মত হচ্ছে যে বাবা মার ঠিকানা দেওয়াটা ভালো। আর কোনো প্রশ্ন করো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার আমি মোস্তফা কামাল শাওন স্যার, বগুড়া থেকে বলছিলাম। স্যার শুরুতে আপনাকে ধন্যবাদ স্যার, যে আমরা যারা ফ্যামিলিগত কারণে বা আরো আনুষঙ্গিক কারণে বাসা থেকে প্রিপারেশন নিচ্ছি স্যার, তাদের জন্য আপনি এত সুন্দর একটা কোর্স প্রোভাইড করেছেন স্যার, যে বাসায় বসে থেকে আমরা করতে পারতেছি। স্যার আমার কয়েকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কয়েকটা? একটা দুটা? হ্যাঁ স্যার, দুইটাই স্যার। স্যার NP1 মিনিংটা কি? এবং স্যার হচ্ছে এই বিসিএস ক্যাডারের ক্ষেত্রে স্যার, পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি এই ক্ষেত্রে কি কোনো বৈষম্য করে ক্যাডার দেওয়ার ক্ষেত্রে? বড় বড় প্রশ্ন করে ফেলছো। এনপি এটা তো খুব ছোট জিনিস। দুঃখিত স্যার। হ্যাঁ, সমস্যা নেই। এই ব্যাচটা তোমাদের নভেম্বরের ব্যাচ। হ্যাঁ, নভেম্বরের ব্যাচ হওয়ার কারণে এটা হচ্ছে এন হচ্ছে নভেম্বর আর পি হচ্ছে প্রিলিমিনারি। এইটা হচ্ছে নভেম্বর প্রিলিমিনারি ব্যাচ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ডিসেম্বরে যদি কোনো ব্যাচ আসে তাহলে হবে ডিপি। হ্যাঁ, ডিসেম্বর হচ্ছে ডি। এটা আর কি, যা চেনার জন্য যে ব্যাচ কোনটা কোন ব্যাচে আসছে চেনার জন্য এটা করা। আর তোমার সেকেন্ড যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি কোনো পার্থক্য করে কিনা। সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন পরীক্ষা, এই দুটো কোনো পরীক্ষাতেই তুমি কোথা থেকে পড়াশোনা করছো এটা দেখা যায় না, চেনা যায় না। তোমার এখানে জাস্ট খাতা কথা বলবে, লিখিত পরীক্ষা খাতা কথা বলবে, লিখিত পরীক্ষা মার্কস যোগ হবে। আমি এক কথায় বলবো যে কোনো পার্থক্য নাই, মানে তুমি জাস্ট তোমাকে প্রেজেন্ট করতে হবে সেভাবে।
একটা জায়গায় তোমাকে চিনতে পারবে, সেটা হচ্ছে ভাইবা। ভাইবার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ভাইবা এমন জায়গা, সেখানে যদি তুমি কথা ভালো করে বলতে পারো, উপস্থাপন ভালো করতে পারো, আর ভাইবায় কোনো সময় ভাববা না যে প্রশ্ন না পারলে চাকরি হবে না। যে কোনো ভাইবা হোক, প্রশ্নের সাথে কোনো প্রশ্নের সাথে সম্পর্ক আছে খুবই কম, প্রশ্ন তুমি কিভাবে উত্তর করছো সেইটা লক্ষ্য করবে। ভাইবা কিন্তু এই জিনিসটা আমার অভিজ্ঞতা অনেক হয়ে গেছে। যারা ভাইয়া বোর্ডে থাকে, বিভিন্ন ভাইয়া বোর্ডে থাকে, তাদের সাথে একসাথে আমরা কাজ করি, যেহেতু জব করি, মিনিস্ট্রিতে জব করি, সো তাদের সাথে কাজ করতে হয়, অনেক সময় গল্প হয়। মনে রাখবা যে কি, যে ভাইবা তোমার প্রশ্ন করে আটকে দেওয়ার জন্য না, তোমার প্রেজেন্টেশন দেখে, তুমি কিভাবে প্রেজেন্ট করো, ড্রেস আপ দেখে, এবং তুমি যেটা ফার্স্ট চয়েস দিয়েছো সেই চয়েস অনুযায়ী তুমি যদি ওই ক্যাডারটা পাও, ওই চেয়ারটায় বসলে সেই কাজগুলো তোমাকে দিয়ে সম্ভব কিনা, এইটা জাজ করা হচ্ছে ভাইবার কাজ। তো তুমি এটা নিয়ে একদম ওরিড হবে না। তো আমার মনে হয় যে তোমার মতো করে নির্ভয়ে তুমি পড়াশোনা করো, তুমি প্রাইভেট ইউনিভার্সিটি নাকি তোমার পাবলিক ইউনিভার্সিটি, দ্যাট ইজ অন ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে তোমাকে খাতায় প্রেজেন্ট করতে হবে। আর কেউ? জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি আসসালাম। আচ্ছা স্যার, আমাদের পেজের মধ্যে একটা বিষয় ছিল প্রয়োজনীয় বই সমূহ। এখন স্যার যে বইগুলোর কথা লেখা আছে, প্রায় 22 থেকে 23টি বইয়ের কথা লেখা আছে, আমাদেরকে কি স্যার সব বই কালেক্ট করে নিতে হবে? না, তোমরা অ্যাপের মধ্যে ঢুকলেই তোমাদের জন্য বইয়ের আলাদা লিস্ট থাকবে। এটা হচ্ছে যে এই বইগুলো পড়তে হয়, এতগুলো বই পড়তে, মানে কেনা কথা বলছি এই জন্য যে সব বই না, বাট এই যেগুলো তোমার বোর্ড বই আছে, এগুলো ছোট ছোট বই তোমাকে অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, ওগুলো অ্যাসাইনমেন্টে দেওয়া থাকবে, যেগুলো বই তোমার এক সপ্তাহে পড়া শেষ হয়ে যাবে। এই বইগুলো তোমাকে নোট করতে হবে, নোট করার কথাটা বলে দেওয়া হবে, সমস্যা হবে না। সো যেগুলো দেওয়া হবে বাছাই করে দেবো ওখান থেকে, অ্যাপের মধ্যে কমিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সমস্যা নাই। আর কেউ? স্যার আমার একটা প্রশ্ন ছিল। আমাদের এই যে শোনো, এই যে অনলাইনে বোধহয় অনেকেই প্রশ্ন করতেছে ভর্তির ব্যাপারে, বলছে যে 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। আমি তো বলছি যে 8 তারিখ পর্যন্ত, মানে আগামী পরশুদিন পর্যন্ত ভর্তি দিতে পারবে, পরশুদিনের পর আর হতে পারবে না। সো যেহেতু পরশুদিন থেকে ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ 8 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, আজকে তো 6 তারিখ চলে গেল, আগামীকাল এবং আগামী পরশু 2 দিন তোমরা যদি কেউ চাও অ্যাডমিশন নিতে পারবে। বলো, প্রশ্ন করো। স্যার এই যে আপনাদের 1600 পৃষ্ঠার একটা লেকচার শিটের কথা বলছিলেন, তো এগুলা কি এমসিইউ কিউ আকারের নাকি এগুলা এক কথার প্রশ্নের উত্তরের মাধ্যমে দেওয়া? লেকচার শিট হচ্ছে তোমাদের এখান থেকে যেটা থাকে যে একদম থিমেটিক করে লেখা, অর্থাৎ একটা লেকচারের মধ্যে মানে থিমেটিক বুঝো তো জিনিসটা, যে একেবারে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ধরো চর্যাপদ থেকে যদি শুরু করি, চর্যাপদ বাংলাদেশ শুরু করি, চর্যাপদ কিভাবে আবিষ্কার হলো, এই গল্পটা মানে পুরোপুরি থিমেটিক লেখা আছে। লেকচারগুলো এইভাবে করা, অর্থাৎ বইয়ের মতো। সেখানে লেকচার 1 টপিক দেওয়া থাকবে, ক্লাস ওয়ার্ক দেওয়া থাকবে, সেখানে নিচের মধ্যে এমসিকিউ দেওয়া আছে, এক কথায় প্রশ্ন উত্তর দেওয়া আছে। এগুলো তোমার কাজটা হবে প্রত্যেকটা লেকচার শেষেই, যেদিন যে লেকচারে ক্লাস করবা সেদিন সেই লেকচারের বিষয়টা মনে রাখবা যে অনেক স্যাররা আছে লেকচার হিট টাচও করবে না, লেকচার হিটটা টাচও করবে না একবারে। সে তার ক্লাসে 2 ঘন্টা একদম লেকচার সারা তোমাকে পড়িয়ে যাবে, একটানা সে ক্লাস নিয়ে যাবে। তোমার কাজটা হচ্ছে যে স্যার তো পড়িয়ে গেল, স্যার কি কি পড়ালো এই ভিডিওটা তোমার টেনে টেনে বারবার দেখতে পারবা, সুবিধা আছে। দেখে সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট জায়গা সেটা তোমরা নোট করবে, ইম্পর্টেন্ট জায়গাগুলো। আর লেকচার শিটের মধ্যে কোন কোন জায়গাগুলো তোমার ইম্পর্টেন্ট হলো সেগুলো নোট করবে। এই দুটো জিনিসের মধ্যে কোন কোন জায়গাগুলো তোমার কমন নাই, কোন কোন জায়গাগুলো নতুন পেলে, কোন কোন জায়গাগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো একটু ছোট ছোট করে এক কথায় প্রশ্ন বানিয়ে মানে নিজেই প্রশ্ন বানাবে, এক নোট বানাবা। তাহলে পুরো ক্লাস লেকচার শিট সব মিলে তোমার একটা নোট খাতা হয়ে যাবে, যেটা তুমি বারবার রিভিশন করতে পারবে। এই কাজটা করতে পারলে তোমার জন্য খুব কাজে লাগবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যারা নিউ ফ্রেশার মানে একেবারে নতুন শুরু করতে যাচ্ছে, তো এরা যদি এই মোটামুটি 5 মাস বা 6 মাস এই সময়টা যদি সর্বোচ্চ এফোর্ট দিয়ে স্যার বিদ্যাবাড়ির সাথে লেগে থাকা যায়, অর্থাৎ সর্বোচ্চ দিয়ে যদি কেউ ট্রাই করে, তাহলে কি ইনশাআল্লাহ স্যার সফলতা পাওয়ার সম্ভাবনা আছে বা কতটুকু আসলে গেইন করা যায়? এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট তুমি যদি একদম ফ্রেশার্স হও, একদম নতুন হয়ে থাকো, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে 10 ঘন্টা নিম্নে, আর মডারেট হচ্ছে 15 আওয়ার্স, 15 ঘন্টা, অর্থাৎ 10 থেকে 15 ঘন্টা প্রতিদিন পড়বে। এটার ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যে খুব বেশি, বাট খুব বেশি না। যারাই ক্যাডার হয়ে গেছে, আমি তো আমার কথাটাও তোমাদের বলছি অনেকবার, যে আমি নিজে টিচার ছিলাম, তারপর আমি যখন ক্যাডার হই ওইবার কিন্তু আমি পড়াশোনার সময় কি করছি, যে ঘাড়ের মধ্যে পানি ঢালতাম আর বিছনাগুলো উল্টে রাখতাম,
বিছনা উল্টে রাখতাম এই জন্যই যাতে আমার ঘুমাইতে ইচ্ছা না করে। সো এগুলো কিন্তু ডেডিকেশন। তোমরা যে কোনো যারা ক্যাডার রয়েছে তারা জিজ্ঞেস করবা কিভাবে পড়াশোনা করছে, দেখবা যে প্রত্যেকেই মানে হার্ডওয়ার্ক কাকে বলে সেটা করেছে। তোমাকেও সেটা করতে হবে। তুমি যদি ফ্রেশার হও তাহলে 6 মাসে সম্ভব, প্রিলি পাস করা অ্যাটলিস্ট সম্ভব। প্রিলি পাস করাটা কঠিন কিছু না। এই 6 মাসের মধ্যে থেকে যা কিছু করা হবে তোমাকে 10 থেকে 15 ঘন্টা সেটা না পড়লে তুমি এই পড়াগুলো রিভিশন দিতে পারবে না। যে পরিমাণ প্রেশার এখানে দিবে এই প্রেশারটা নেওয়ার জন্য তোমার 10 থেকে 15 ঘন্টা লাগবে। ফার্স্ট কথা হচ্ছে মেন্টালি একটা প্ল্যান করো যে আমি 10 থেকে 15 ঘন্টা কিভাবে পড়বো, এই প্ল্যানটা আগে করো। আর আমি একটা রুটিনও করে দিয়েছিলাম অনেকদিন আগে, তোমরা ইউটিউব থেকে ওই রুটিনটা দেখে নিতে পারো যে কিভাবে তোমরা 15 ঘন্টা পড়বে, সেটা কথা বলা ছিল। যদি পারো একটু ওটা সার্চ দিয়ে দেখে, বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল আছে একটা, ওখানে দেয়া আছে, তোমরা খুঁজে নিও ওটা। ওকে, আর কোনো প্রশ্ন? আরেকটা ছোট প্রশ্ন স্যার। হ্যাঁ দ্রুত। আমাদের ক্লাসগুলো কি স্যার আমরা আপনার জুম ক্লাসটা বেশি পাবো নাকি রেকর্ডের ক্লাসটা বেশি পাবো? রেকর্ডের ক্লাস বেশি পাবা এবং রেকর্ডের ক্লাস বেশি দরকার। আর লাইভ ক্লাস যেটা হয়, লাইভ ক্লাসে এই যে প্রশ্নোত্তর থাকে বেশি, থাকে বেশি, এই ক্লাসগুলোতে দেখবা যে সময় শেষ হয়ে যায় কিন্তু টপিক শেষ করা যায় না। তারপরও প্রতি 4 ক্লাস পর পর একটা লাইভ হবে আর রেকর্ড ক্লাসটা থাকবেই। দুটো মিলে তোমাদেরকে পুরো কোর্স শেষ করে দেওয়া হবে। কিন্তু সময় যেহেতু কম এই জন্য তোমাদেরকে 7 দিনই ক্লাস করতে হতে পারে। প্রথমে শুরুর দিকে হয়তো তোমাদেরকে যেটা হচ্ছে ক্লাসটা এই যে পরশুদিন থেকে ক্লাস শুরু হবে, শুরুর দিকে হয়তো 5 দিন থাকবে সপ্তাহে, বাট তারপরে সপ্তাহ থেকে দেখবা 7 দিন বা 6 দিন ক্লাস থাকবে প্রতি সপ্তাহে। এগুলো তোমাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। যেহেতু সময় কম, ক্লাস বেশি থাকবে, একটু কষ্ট হবে, প্রচুর চাপ হবে তোমার। এই চাপটা নিতে হবে। চাপ না নিলে তুমি একা একা বাসাতে পড়তে পারবে না, তো পড়ায় মন বসবে না। সো এখান থেকে প্রেশার দিবে, এই প্রেশার অনুযায়ী বাসায় পড়াশোনা করবা, এটা তোমার বেশি কাজে লাগবে। আর কোনো প্রশ্ন? স্যার জি বলো। না আমি বললাম যে এই ক্লাসগুলো যেগুলো তুমি করবা, হ্যাঁ সেই ক্লাসগুলো তোমরা কিন্তু এই ক্লাসগুলো তোমাদের থেকে যাবে। তোমরা এটা আবার পরবর্তী সময় কিন্তু আবার টেনে টেনে দেখতে পারবা, সুবিধা আছে। একটা ক্লাসকে তোমরা কয়েক ভাগে ভাগ করে দেখতে পারবা। অর্থাৎ একটা ক্লাস যদি 2 ঘন্টা থাকে, 30 মিনিট ক্লাসটা করে একটু থামবা, থেমে 1 মিনিট 2 মিনিট চুপচাপ চিন্তা করবা যে আমি এতক্ষণ কি শুনলাম, এটা ভাববা। আবার 30 মিনিট শুনবা, আবার 1-2 মিনিট চিন্তা করবা। এইভাবে 30 মিনিট শুনবা, একটু চিন্তা করবা, ভাববা, আবার 30 মিনিট শুনবা, একটু চিন্তা করে শুনবা। এর মধ্যে কোনো কিছু না বুঝলে ওটা টেনে আবার দেখবা। সো রেকর্ডের ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা মনে রাখবা যে তুমি এটা তোমার নোট করার জন্য, ভালো করে বোঝার জন্য এই রেকর্ডের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। এই কাজটা তোমাদের করতে হবে, ইম্পর্টেন্টলি করতে হবে। আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা শেষ করবো, রাত হয়ে গেছে। স্যার আমি ঝিনাইদহ থেকে বলছি। আচ্ছা স্যার আমাদের প্রতিটা বিষয়তেই কি হ্যান্ড নোট করাটা জরুরি? আচ্ছা, গুড কোয়েশ্চেন। এটা মনে রাখবা যে প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট। এখানে যে ক্লাসগুলো হবে সবগুলো হচ্ছে পিএইচসির সিলেবাসভুক্ত ক্লাস। এখন এখান থেকে তুমি যদি মনে করো যে কোন টপিক আমি ছেড়ে দিব, এই টপিকটা আমি করবো না, তাহলে ভিন্ন কথা, সেটা তুমি নাই করলা। কিন্তু পাস করার জন্য আমার মনে হয় যে একবারটা নোট করাটা খুব ইম্পর্টেন্ট। নোটটা যদি করতে পারো, যেহেতু কেবল তুমি শুরু করছো, তোমার সামনে অনেক পরীক্ষা হবে, একবার যদি তুমি প্রিপারেশনটা ভালো করে নিতে পারো, ওই যে বললাম ফাউন্ডেশন করতে হয়, একটা বেস তৈরি করতে হয়, এটা যদি একবার করে নিতে পারো এবং সেটা আগে ভাগে করে নিতে পারো, তাহলে তুমি পরে যেই পরীক্ষা দিবে অল্প বয়সে একটা চাকরি একটা হবেই। এই জন্য আমি বলবো যে সবগুলো ক্লাসে তুমি চেষ্টা করবে করার জন্য, মিস করবে না কোনো। যেদিন যে ক্লাসটা হবে, আর দিনের কাজ পরের দিনই ফেলবা না। যেদিন যে ক্লাসটা হয় সেই ক্লাসটা সেদিনই করবে এবং সেদিনই সে নোট করার চেষ্টা করবে। আর আমি তোমাদেরকে আরো কিছু ভিডিও করে দিব ব্যাচের মধ্যে যে কি করতে হবে কি করতে হবে না। আর কোনো প্রশ্ন? জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, নড়াইল থেকে বলছিলাম। স্যার আমাদের অ্যাপের মাধ্যমে একটা রুটিন দিয়ে দিচ্ছে আর কি ডিসেম্বর মাসে। তো এখানে দেওয়া হচ্ছে 6 তারিখ থেকে ক্লাস শুরু, ইংলিশ ক্লাস। তো আপনি বলতেছেন 8 তারিখ থেকে, সেক্ষেত্রে কি নতুন করে রুটিন দিবে আবার নাকি? হ্যাঁ, রুটিন করে দিবে, 8 তারিখ ঠিক করে দিবে। আজকে তো তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হলো, আজকে ক্লাসটা ওই জন্যই হলো না। এটা আগের থেকে আজকে নেওয়ার কথা ছিল, আজকে থেকে ক্লাস শুরুর কথা ছিল। আর গতকালও এটা একটু সমস্যা থাকার কারণে গতকাল নেওয়া হয় নাই। তোমাদের পরশুদিন থেকে ক্লাস দেওয়া থাকবে, সপ্তাহে 5 দিন প্রথম সপ্তাহ থাকবে, পরের সপ্তাহ থেকে 7 দিন বা 6 দিন করে থাকবে প্রতি সপ্তাহে। সবগুলো ক্লাস শেষ করতে এই সময়টাই লাগে, মে মাসে আগে শেষ করতে চাই যদি। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আমার কাছে এই যে গত এমআইপি জব স্টাডিতে আমি করছিলাম, তখন ওই জায়গায় লেকচার শিট আছে, ওইটা দিয়ে কি কাজ করবে স্যার? ও মানে এমআইপি কোন ব্যাচে ছিল তুমি? স্যার 42 স্পেশাল।
42 স্পেশালে ছিল, কত G1 না G2 না G3 এরকম কোনটা? G3 স্যার। G3 অনেক আগে। জি স্যার। আচ্ছা, শীট ও অলমোস্ট ওইরকমই আর কি, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কারেকশন আকার থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শীটটা তোমার দরকার নাই, কারেকশন যে ব্যাপারটা থাকবে সেটা একটু কারেকশন কপিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ওইটা তুমি মিলিয়ে নিও। আর সেকেন্ড কথা হচ্ছে যে সেকেন্ড টাইম তুমি কেন কোর্সে ভর্তি হলা? প্রথমবার তো একটা কোর্স আবার ভর্তি হলে কেন? স্যার তখন সব ক্লাস ভালো মতো করতে পারি নাই, তো এই জন্য আবার ভর্তি হয়েছি স্যার। তো তোমার ওই সময় তো আমরা কেবল শুরু করছি, তোমার যখন এ করছে তখন শুরু হয়, তখন কি তোমার এটা কেমন ছিল? এটা ওই এমআইপি জব স্টাডি যে অ্যাপটা তো ভালো ছিল না, তো তোমার কাছে কেমন ক্লাস কেমন লাগছে? স্যার ক্লাসগুলো খুবই ভালো লাগছে স্যার। তারপরে এই যে অনেক স্যার আপনি পরিবর্তন করছেন, ওইটা অনেক ভালো ছিল স্যার। আর লাস্টের দিকে স্যার অ্যাপ আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম অ্যাপে, তখন সমস্যাটাই আমাদের কাছে অভ্যস্ত হয়ে গেছিল। মানে ওই অ্যাপের সমস্যাটা তো মানে অভ্যস্ত হয়ে গেছিল, তাই না? জি স্যার, ওই যে রিফ্রেশ করতাম, রিফ্রেশ করলে স্যার ঠিক হয়ে যেত। ও ঠিক আছে, আমি পারতাম না, আমি অ্যাপে ঢুকতে পারতাম না, যাই এরকম ছিল। এখন কিন্তু খুব ইজি হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের আবার সবার উদ্দেশ্যে কথা বলি যে আমাদের যে স্যাররা ক্লাস নেবেন, তোমাদের এই স্যারদের সঙ্গে ওই যে G3 ব্যাচের কথা বললো একটু আগে, যে কোনো স্যার সঙ্গে তোমরা কমপ্লেন করতে পারবা, ইভেন আমার সম্পর্কে কমপ্লেন করতে পারবা। তোমরা বলবা শুধু যে মুকুল স্যারের ক্লাস ভালো লাগে না, বাস। যদি এটা কয়েকজন বলে, মনে হয় যে এটা আসলেই ঠিক আছে, তখন মুকুল স্যার চেঞ্জ হয়ে আর একটা ইংলিশ টিচার ক্লাস নেবে। এরকম যে কোনো স্যার, তোমরা যদি বলো যে এই স্যারের ক্লাসে ভালো লাগে না এই স্যার, তাহলে উনি চেঞ্জ হয়ে আর এক টিচার এসে যাবেন ক্লাস নিতে। আমাদের এখানে সম্পূর্ণ প্রায়োরিটি হচ্ছে স্টুডেন্টের, স্টুডেন্ট যাকে মনে করবে সেই ক্লাস নিবে। আর যেই স্যারই ভালো লাগবে না, কমপ্লেন করলেই ওই টিচার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওই যে ও বললো যে নতুন টিচার, এখন সব নতুন আবার অন্য এক টিচার ক্লাস নিচ্ছে এখন তোমাদের সাথে। সো আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার কোনো কারণে যদি লাইভ ক্লাস মিস করি? আমরা অনেকেই মাস্টার্সে আসি, পরীক্ষার কারণে দেখা যাচ্ছে একটানা 15 দিন আমরা ক্লাস করতে পারলাম না, পরবর্তীতে ওইটা দেখার কোনো সুযোগ থাকছে কিনা? অবশ্যই থাকছে, এটা তো সুযোগ। এটা তো বললাম না যে ওই তোমরা সৌভাগ্যবান কথাটা বলছি, এটা হচ্ছে যে এই জন্যই বলছি যে এটা তুমি যখন আমার সাথে সরাসরি, যেমন আমার সাথে আগে যারা সরাসরি ক্লাস করছে, একটা ক্লাসে এমন থাকতো 300 স্টুডেন্ট থাকতো একটা ক্লাসে, একটা ক্লাসরুমে 300 জন বসছে, এরকম ক্লাস আমি বহুবার নিয়েছি। 300 স্টুডেন্ট যদি থাকে একটা ক্লাসে, তুমি চিন্তা করো তো যে ওই লাস্টে যে বসছে সে তো বোর্ডে দেখতে পারতো না, তো তারপরে কি, সে চুপচাপ থেকে যেত। তো ক্লাস শেষে আমি আমার তো পড়িয়ে গেলাম, এই ক্লাস শেষে কি বুঝলো না বাসা যাওয়ার পরে মনে নাই, কিন্তু আমাকে তার জিজ্ঞেস করতে পারছে না, এই ক্লাসটা দেখতেও পাচ্ছে না। বাট বিরাট বেনিফিট তোমাদের জন্য, অনলাইনে যারা করবে একটু কষ্ট করে দেখতে হবে, ছোট পর্দায় দেখতে হবে, এটাই একটু কষ্ট। আর যদি কম্পিউটারে বড় স্ক্রিনে দেখতে পারো তাহলে তো বড় করে দেখতে পারবে। যে এই ক্লাসগুলো তোমরা যেই জায়গায় ধরো একটা রুলস আমি পড়ালাম, এটা তুমি বোঝো নাই, কোনো সমস্যা নাই, তুমি টেনে ওইটা বারবার দেখতে পারবে। আর এই তুমি যে বললে যে কয়েকদিন পরে দেখতে পারবে কিনা, নর্মালি আমি চাই যে এটা 24 ঘন্টা বা 3 দিন রাখার জন্য, সর্বোচ্চ 3 দিন রাখার জন্য, 3 দিন পরে এটা হাইড করে দেওয়ার জন্য। হাইড মানে ভ্যানিশ না। তুমি যদি এরপরে যে তুমি যদি বলো যে আমি এই ক্লাসটা আমি আবার করবো, ক্লাসটা থেকে যাবে, তোমার জন্য ওপেন করে দিবে, তুমি এই ক্লাসটা দেখবা। এটা আমি এই জন্যই করি, এটা তোমাদের জন্য ফুল টাইম রেখে দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু ফুল টাইম রেখে দিলে তোমার মধ্যে একটা কি হবে, আলসেমো চলে আসবে। তোমার মনে হবে যে না এটা তো আসে, আমি তো পরে দেখতে পারবো, তুমি এই ক্লাসটা দেখবা না। এই কারণেই যেটা আমি বলছি যে এটা 3 দিন রেখে দেওয়ার জন্য, 3 দিনের মধ্যে সে ক্লাসটাকে দেখতে হবে, 3 দিন পর এটা হাইড হয়ে থাকবে। বাট তুমি যদি মানে এটা যদি 2 মাস 3 মাস পরেও তুমি যদি বলো যে আমি ওই ক্লাসটা আমি আরেকবার দেখতে চাই, তোমাকে ওই ক্লাসটা ওপেন করে দেবে, দিলে তুমি এটা দেখে নিয়ে আবার 1-2 দিন দেখে নিয়ে আবার তুমি এটা হাইড করে দিলে। এইভাবে রাখলে ভালো হয়, কারণ 3 দিনের বেশি রাখলে যেটা হয় যে তুমি এটা ছেড়ে দিবা, তুমি ভাববে যে না এটা তো পরে দেখা যাবে। আর আমি তোমাদের প্রত্যেকেই চিনি, তোমরা যদিও বড় বড় হয়ে গেছো, দেখা গেল তোমরাই অনেক টিচার এরকম আছো, কিন্তু তোমরা আজকে আমি দেখি না 27তম বিশেষ ক্লাস নেই। সো এই যে একটা দীর্ঘদিন অভিজ্ঞতা আমি দেখছি যে তোমাদের ফাঁকিবাজির যে মানসিকতাটা, তোমরা যদিও বড় হয়ে গেছো কিন্তু এটা মাথার মধ্যে রয়েই যায়, কি করে ফাঁকি দেওয়া যায়। সো এটা আমার মাথায় ওই জিনিসটা থাকবে যে ওই ফাঁকি তুমি কোথায় কোথায় দিবে, সেই জায়গাগুলো যেন দিতে না পারো, ওই জায়গায় তোমাদের একটু শাসনের মধ্যে রাখতে হয়, কিছু করার নাই, ওইটুকু তোমাদের খেয়াল করবে। যেমন ধরো তোমাদের এটা এক কথায় বলছি কি যে এগুলো চিন্তা করার দরকার নাই, তোমাদের যেটা যা করার দরকার সেটা এখান থেকে করে দেবে। ওকে, যা করা হবে তোমাদের ভালোর জন্য, সম্পূর্ণ ভালোর জন্য। আর কোনো প্রশ্ন? স্যার একদিনে কতগুলো ক্লাস হবে? একটা ক্লাসই করতে পারবে না, আবার কতগুলো? একটা ক্লাস প্রতিদিন করে দেখো, একটা ক্লাস অনেক কিছু, একটা ক্লাসের মধ্যে অনেক ইনফরমেশন থাকবে একটা ক্লাসের মধ্যে। সো একটা ক্লাস মানে কমপক্ষে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে একটা ক্লাস। সো অনেক তথ্য, যে সারা ক্লাস নেয় তাদের মাথাও সেরকম, তোমার ক্লাস করলেই বুঝবা।
একটা ক্লাস থাকবে, এটাই এটাই অনেক অনেক কিছু। আর কোনো প্রশ্ন? শেষ, প্রশ্ন শেষ। ওকে, তাহলে তোমাদের প্রশ্ন পর্ব শেষ। আর কোনো স্লাইড বোধহয় নাই। তোমাদের সবাইকে একটা ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যেটা থাকবে, একটা কথা শেষ মুহূর্তে যেটা থাকবে, আমি অবশ্য এই অনলাইনে যারা আছে তাদের মেসেজগুলো দেখতে পাচ্ছি না, সবার মেসেজগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমাদের হাবিবা বলছে, হাবিবা চৌধুরী অ্যাডভোকেট, ও আমাদের অনেক আগের থেকেই বোধহয় যুক্ত আছে, বলছে যে মুকুল স্যারের ক্লাস ভালো লাগে না, এইটা বলার অপশন নাই। না, এটা আমার অনেক বড় পাওয়া, যেটা হচ্ছে আমার ক্লাস ভালো লাগে। আমি প্রফেশনাল টিচার না, যেটা হচ্ছে যে একদম প্রফেশনালি তোমাদেরকে পড়াবো সেটা না। একসময় খুব পড়াতাম মানে দিন রাত পড়াতাম। এখন তো নিজে জব করি, জবের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ক্লাস নেই, এটা আমার খুব একটা ভালো লাগার জায়গা। তো তোমাদের যে আমার ক্লাস ভালো লাগে, এটা একটা বড় একটা প্রাপ্তি। যাই হোক, আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরো কিছু ভালো কিছু পড়ানোর জন্য, আর তোমাদের চেষ্টা করতে হবে। আমি শেষ করে দিচ্ছি এটা এই বলে, সেটা হচ্ছে যে দুটো জিনিস খেয়াল করবে। একটা হচ্ছে তোমাদের চাকরির বয়স হচ্ছে 30, তো 30 বছরের মধ্যে তোমাকে একটা মানে সুন্দর একটা ক্যারিয়ারের মধ্যে যেতে হবে। এইটা বয়স থাকতে তুমি যদি ভালো একটা চাকরি পাও, ধরো বিশেষ ক্যাডারে যদি হতে পারো, তাহলে সেক্ষেত্রে কোন ক্যাডারটা হবে, অবশ্যই যেটা তুমি হতে চাও, স্বপ্ন পূরণের জন্য যেটা দরকার সেটা তুমি করবে। তুমি যদি পুলিশ হতে চাও, তাহলে পুলিশ যেন হও সেভাবে পড়াশোনা করবে। আর অ্যাটলিস্ট যেন একটা ভালো একটা মানসম্পন্ন জব যেন তোমার হয়, এটা যদি তুমি সবচেয়ে বড় চিন্তা করো, তাহলে একটা না একটা হবেই। সেকেন্ড কথা হচ্ছে যে চাকরি বয়স পার হয়ে গেলে সেটা যেন তখন ভিন্ন চিন্তা করবে পরবর্তী সময়ের মধ্যে, তখন অন্য চিন্তা থাকবে। বাট যতক্ষণ পর্যন্ত বয়সটা আছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে একটা চেষ্টা করো। আর একটার জন্য এই জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের অনলাইন যে প্রোগ্রামটা আছে, ফ্রিলি কোর্স, লিখিত কোর্স যেটাই আছে, এখান থেকে সামান্য ফ্রি দিয়ে এই কোর্সটা করা যায়। সবকিছু সাজিয়ে দেওয়া হয়, সবকিছু ধরে দেওয়া হয়, বাড়িতে কি পড়বে সেটা দেওয়া হয়, এর থেকে সুযোগ আর কিছু নাই। তো এখান থেকে এই একবার কোর্স করে, একবার পরিশ্রম করে সেটা রিভিশন করতে থাকো, আমার মনে একটা ভালো কিছু হবে। আর তোমাদের সাথে লাইভ প্রোগ্রামে আমার দেখা হবে, আবার অন্য ছাত্রদের সাথে দেখা হবে, কথা হবে তখন। অনেক ভালো থেকো। তোমাদের সাথে থেকে আমার খুব ভালো লাগলো। তোমাদের সব প্রশ্নের উত্তর হতে দেওয়া সম্ভব হয়নি, অনেকেই প্রশ্ন করতে চেয়েছে, সে হতে পারো নাই। আমার সাথে কথা হবে ইনশাল্লাহ, বাট ডেডিকেশন নিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো হবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।